ওকে, তো আমাদের আজকে আমরা শুরু করবো ড্রাগস অ্যান্ড অ্যালকোহলস থেকে। কর্মক্ষেত্রে ড্রাগস অ্যান্ড অ্যালকোহলস দুইটাই হচ্ছে গিয়ে আপনার স্ট্রিক্টলি প্রোহিবিটেড, কারণ ড্রাগস অ্যান্ড অ্যালকোহলের ইফেক্টে মানুষ যখন কাজ করে তখন দেখা যাচ্ছে তাদের হিতাহিত জ্ঞান থাকে না, বা তারা নর্মাল মানুষের মতো বিহেভ করতে পারে না, চিন্তা করতে পারে না, তাদের অ্যাকশনের মধ্যে জড়তা চলে আসে, তাদের চিন্তা শক্তির মধ্যে জড়তা চলে আসে। সো যার জন্য আমরা হচ্ছে কি আমাদের কর্মক্ষেত্রে ড্রাগস এবং অ্যালকোহলের প্রভাব থাকা অবস্থায় কাউকে কাজে অ্যালাউ করবো না। পাশাপাশি কর্মক্ষেত্রে ড্রাগস এবং অ্যালকোহল হচ্ছে কি আমরা নিষিদ্ধ রাখবো আর কি, আমাদের কর্মীদের নিজেদের সুরক্ষার জন্য এবং বাকি সবার স্বার্থে। ড্রাগসের কারণে কি কি প্রবলেম ফেস করা লাগতে পারে? ড্রাগসের কারণে কর্মীদের মধ্যে অ্যাবসেন্টিজম, অনুপস্থিত থাকার প্রবণতা বৃদ্ধি পায়। পুয়ার টাইম কিপিং, তারা হচ্ছে গিয়ে টাইম মতো অফিসে আসতে পারে না। হাই অ্যাক্সিডেন্ট লেভেল, দুর্ঘটনার লেভেল অনেক বেশি থাকে। টেন্ডেন্সি টু বিকাম কনফিউজ, তারা হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য টাইম কনফিউজ থাকে। পুয়ার পারফরমেন্স অফ ডিউটিস, তাদের যে দায়িত্ব হচ্ছে গিয়ে অবহেলা থাকে। মুড সুইং, তারা হচ্ছে গিয়ে অনেক দ্রুত মুড সুইং করে আর কি। কখনো হচ্ছে গিয়ে হাসতেছে, কান্না করতেছে, বা সবচেয়ে যেটা বেশি সমস্যা এটা হচ্ছে গিয়ে অল্পতে রেগে যাওয়া। এর মধ্যে হচ্ছে গিয়ে ইরিটেবিলিটি, বিরক্তি বা অ্যাগ্রেশন, রাগান্বিত হওয়া, ক্ষুব্ধ থাকা, মিসকন্ডাক্ট, মানুষের সাথে মিসব্যবহার করা, এগুলো হচ্ছে গিয়ে প্রবলেম ড্রাগস এন্ড অ্যালকোহল মিসইউজ ক্যান এফেক্ট ওয়ার্ক পারফরমেন্স ইন 4 মেইন ওয়েজ। চারটা মেইন ওয়েতে ড্রাগস এন্ড অ্যালকোহল হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে কাজের পারফরমেন্সকে হচ্ছে গিয়ে প্রভাবিত করতে পারে। ইট ইনক্রিজ দ্য লাইকলিহুড অফ মিস্টেক, এর হচ্ছে গিয়ে ভুল করার বা এরর করার হচ্ছে গিয়ে সম্ভাবনাটাকে বাড়ায়। ইট ক্যান ইম্পেয়ার বোথ ওয়ার্ক অ্যাটেন্ডেন্স অ্যান্ড পারফরমেন্স, এটা কাজে উপস্থিত থাকা এবং কাজে ভালো পারফর্ম করা দুইটাতেই হচ্ছে গিয়ে প্রভাবিত করতে পারে। ইট ক্যান লিড টু আ রেঞ্জ অফ সোশ্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড মেডিকেল প্রবলেমস, এটা সোশ্যাল সমস্যা আছে, সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেয় এবং মেডিকেলও সমস্যা দেখা দেয়। ক্যারিয়ার মে ফাইন্ড দ্য ইম্প্যাক্ট অফ ডিলিং উইথ প্রবলেম এফেক্টস দেয়ার ওয়ার্ক পারফরমেন্স, তাদের কাজের পারফরমেন্সের উপর যেই প্রভাবটা দেখা দেয় সেটার কারণে তাদের ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হইতে পারে বা প্রভাবিত হইতে পারে। অ্যাজ এ ডিউটি হোল্ডার আমাদেরকে যেটা, ওকে, আমরা হচ্ছে কি ড্রাগস এন্ড অ্যালকোহলস কমপ্লিট করে আমরা এখন ইলেকট্রিক্যাল হ্যাজার্ডসে চলে আসছি। স্লাইডগুলো কি এলোমেলো মনে হচ্ছে না একটু? ওকে, আই বিলিভ এবার ঠিক আছে। ড্রাগস এন্ড অ্যালকোহলস, ওকে। সো ড্রাগস এন্ড অ্যালকোহলস এর পরে হচ্ছে গিয়ে ওয়ার্কিং নিয়ার ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি আমরা আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করছি যে ইলেকট্রিসিটি আমাদের কর্মক্ষেত্রে একটা স্পেসিফিক হ্যাজার্ড। সো আমাদেরকে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের সাথে ডিল করতে হবে। আপনারা যারা ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং পেয়েছেন তারা হচ্ছে গিয়ে হয়তো ইলেকট্রিক্যাল সেফটি সম্পর্কে আরো অনেক বেশি ধারণা লাভ করছেন আর কি ইতিমধ্যে। সো আমাদেরকে যেটা করতে হবে, মেক শিওর ইউর টিম মেম্বার্স আর ট্রেন টু রিকগনাইজ ইলেকট্রিক্যাল ওয়ারিং, সামটাইম ইট ইজ অবভিয়াস, request and use an up-to-date maps of gas, water, electricity services in the area, find and mark underground services, ask for electrical power supplies to be turned off, ask for and follow the advice of a competent person. So electricity ক্ষেত্রে আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা নিশ্চিত করতে হবে, আমরা কম্পিটেন্ট বা হচ্ছে গিয়ে আপনার কোয়ালিফাইড পারসন ছাড়া অন্য কাউকে ইলেকট্রিসিটিতে কাজ করতে অ্যালাউ করবো না। সেটা ইদার ইলেকট্রিশিয়ান হইতে হবে অথবা ইলেকট্রিক্যাল টিমের কেউ একজন হইতে হবে যারা ইলেকট্রিক্যাল সিস্টেমে কাজ করবে। এর পাশাপাশি আমরা ইলেকট্রিশিয়ান যারা আছে বা ইলেকট্রিক্যাল টিমে যারা আছে তাদেরকে আমরা ইন টার্মস অফ ইলেকট্রিক্যাল সেফটিতে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। ইলেকট্রিক্যালের যে হ্যাজার্ড গুলো আছে, হ্যাজার্ড গুলো তাদেরকে চেনাই দিতে হবে যে ইলেকট্রিসিটিতে আসলে হ্যাজার্ড গুলা কি কি এবং সেই হ্যাজার্ড গুলো তারা কিভাবে ওভারকাম করবে। ইউজিং ইলেকট্রিক্যালি পাওয়ার্ড ইকুইপমেন্ট, এটাতে হচ্ছে কি অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। তো আমাদেরকে একটা প্রসিডিওর ডেভেলপ করতে হবে আমাদের কর্মস্থলে যে ইলেকট্রিক্যালের যে সরঞ্জামাদিগুলো আছে সেগুলোর ব্যবহারের সেফটির উপরে একটা হচ্ছে কি প্রসিডিওর আমাদেরকে ডেভেলপ করতে হবে, যেটাতে হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইজ সুইটেবল ফর ইটস ইন্টেন্ডেড ইউজ এন্ড ইটস ইন গুড কন্ডিশন। আমরা হচ্ছে কি নিশ্চিত করব যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলা এটা যেই কাজের জন্য বানানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে আমরা ওই কাজের জন্য সেটাকে ব্যবহার করব আর কি, আমরা অন্য কোনো কাজের জন্য ব্যবহার করব না। এর পাশাপাশি হচ্ছে গিয়ে সুইটেবল ইলেকট্রিক্যাল সাপ্লাই, আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচারার কর্তৃক ইকুইপমেন্টের গায়ের মধ্যে খোদাই করে দেওয়া থাকে যে এটার মধ্যে কত ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, এটা কত অ্যাম্পিয়ার কারেন্ট খরচ করবে। সো আমাদেরকে এটার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে আমরা সুইটেবল সাপ্লাই দিতে হবে। 110 ভোল্টের যদি কোনো অ্যাপ্লায়েন্সেস আমাদের কাছে থাকে সেটাতে আমরা 110 ভোল্টই
সাপ্লাই করব আর কি। তারপরে বলা হচ্ছে সার্কিট ব্রেকার, আমরা হচ্ছে কি যথাযথ মানের সার্কিট ব্রেকার ব্যবহার করব, এবং সার্কিট ব্রেকার শুধু না, আপনার ইলেকট্রিক্যালের যেই প্রোটেক্টিভ যে আদার্স ডিভাইস গুলো আছে, আমরা হচ্ছে কি ফিউজের সাথে পরিচিত, সার্কিট ব্রেকারের সাথে পরিচিত, আমরা রেসিডুয়াল কারেন্ট ডিভাইসের সাথে পরিচিত, আমরা আর্থ লিকেজ সার্কিট ব্রেকারের সাথে পরিচিত, জিএফসিএ গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারপ্রেটারের সাথে পরিচিত, এগুলো আমরা ব্যবহার করব। এটার পাশাপাশি আমাদের কর্মীদেরকে অবশ্যই, যারা ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ করবে, তাদেরকে হচ্ছে কি আপ টু ডেট ট্রেনিং দিতে হবে যে তারা কিভাবে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড গুলা সাথে ডিল করে কাজ করবে আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, হ্যাজার্ড সম্পর্কে তাদেরকে অবগত করা। Working on electrical equipment, machineries or installation, make sure that this type of work is thoroughly planned. আমাদের ইলেকট্রিক্যালের কার্যক্রমগুলো যেন অবশ্যই আগে থেকে প্ল্যান হয়, এবং একজন কম্পিটেন্ট পার্সন যেন কি এই কাজটাকে পারফর্ম করে, এবং এই যে কাজটা আমরা করব সেটা যেন অবশ্যই ন্যাশনাল এবং ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী যেন হয়। আমরা সাব স্ট্যান্ডার্ড অথবা লোকাল কোনো প্রসিডিওর বা লোকাল কোনো ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব না সেই কাজটা করার জন্য। সো অ্যাজ এ ডিউটি হোল্ডার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যেটা রেসপন্সিবিলিটি, দ্যাট আমরা আমাদের যারা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ওয়ার্কিং নিয়ার ইলেকট্রিসিটিতে যারা কাজ করবে, ফর এক্সাম্পল নিয়ার ওভারহেড লাইনস আর আন্ডারগ্রাউন্ড কেবলস ইউজিং যারা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করবে, অথবা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে মেশিনারিতে অথবা ইনস্টলেশনে যারা কাজ করবে, তাদেরকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে প্রাথমিকভাবে পারমিট টু ওয়ার্কের মাধ্যমে, পারমিট টু ওয়ার্ক ফর ইলেকট্রিক্যাল সেফটির মাধ্যমে, এবং পাশাপাশি ইলেকট্রিক্যাল সেফটির যে আদার্স রিকোয়ারমেন্ট গুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং, রিস্ক অ্যাসেসমেন্ট, ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনার তাদেরকে একজন কোয়ালিফাইড ম্যান পাওয়ার নিশ্চিত করা, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ইলেকট্রিক্যাল হ্যাজার্ড গুলাকে কন্ট্রোল করব। কর্মক্ষেত্রে আরো একটা হ্যাজার্ড হচ্ছে গিয়ে ফায়ার, অগ্নি দুর্ঘটনার ঝুঁকি। আমরা বর্তমানে দেখতেছি যে আমাদের দেশেও অগ্নি দুর্ঘটনার ঝুঁকিগুলো অনেক বেশি থাকে, তো সেই জন্য আমরা আমাদের কর্মস্থলকে অগ্নি যে হ্যাজার্ড গুলো আছে, আগুন যে হ্যাজার্ড, অগ্নি হ্যাজার্ড বলতে বা ফায়ার হ্যাজার্ড বলতে আমরা কি বুঝি? ফায়ার হ্যাজার্ড বলতে আমরা বুঝি ওই ধরনের জিনিস যা হচ্ছে কি আমার প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা ঘটানোর সামর্থ্য রাখে, সেগুলোকেই আমরা ফায়ার হ্যাজার্ড বলবো। সো ফায়ার হ্যাজার্ড, একটা ফায়ার সংগঠিত হওয়ার জন্য তিনটা এলিমেন্ট লাগে, যেটা আমরা অলরেডি জানি যে ফায়ার সংগঠিত হওয়ার জন্য কয়টা এলিমেন্ট লাগে? তিনটা এলিমেন্ট লাগে। একটা হচ্ছে কি অক্সিজেন, ফুয়েল এবং হিট। এই তিনটা এলিমেন্ট যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে একটা কেমিক্যাল চেইন রিঅ্যাকশন হয়, যার ফলাফলই হচ্ছে গিয়ে কি একটা অগ্নি সূত্রপাত বা আগুনের সূত্রপাত ঘটে, এবং সেটা খুব ছোট থেকে শুরু হয়, আস্তে আস্তে এটা হচ্ছে কি অনেক বৃদ্ধি পাইতে থাকে, জ্বালানি অনুযায়ী স্থায়ীকাল পাত্র ভেদে এটা বিভিন্ন সাইজ এন্ড শেপ ধারণ করে। সো এই জন্য আগুনটাকে যেন আমরা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে প্রিভেন্ট করতে পারি, সেই জন্য আমাদেরকে হচ্ছে গিয়ে প্রিপেয়ার থাকতে হবে। প্রথমত আমাদের কাছে যদি অক্সিজেনের কোনো সোর্স থাকে, নর্মালি অক্সিজেনের সবচেয়ে বড় সোর্স হচ্ছে নেচারের মধ্যেই কি আপনার হচ্ছে গিয়ে 20.7 or 9% হচ্ছে গিয়ে অক্সিজেন সবসময় থাকে ন্যাচারাল এয়ারের মধ্যেই। সো যেখানে হচ্ছে গিয়ে আগুন জ্বলতে হচ্ছে গিয়ে আপনার 16% অক্সিজেন প্রয়োজন হয়, 16% অক্সিজেন প্রয়োজন হয় বাতাসে। 16% অক্সিজেন থাকলে সেই বাতাসে আগুন ধরে। সো যেহেতু বাতাসে 16% বেশি অক্সিজেন আছে, সেই জন্য নর্মাল ন্যাচারাল এয়ারই হচ্ছে কি আপনার অলরেডি আগুন ধরার জন্য যথেষ্ট। এর পাশাপাশি আমাদের কাছে যদি কোনো অক্সিডাইজিং যদি কোনো ম্যাটেরিয়ালস থাকে বা অক্সিজেন থাকে, সেগুলাকে আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে সিকিউরলি আমরা হচ্ছে গিয়ে একটা নিরাপদ জায়গায় এদেরকে স্টোর করব, এরা যেন হচ্ছে গিয়ে জ্বালানির কাছাকাছি আসতে না পারে অথবা হিটের কাছাকাছি আসতে না পারে। এর পাশাপাশি আমরা যখন জ্বালানি সংরক্ষণ করব, ফুয়েল, দ্বিতীয় পার্টটা হচ্ছে ফুয়েল, আমরা যখন ফুয়েল সংরক্ষণ করব, ফুয়েলকেও আমরা সিকিউরলি সংরক্ষণ করব, যাতে করে এটার অ্যাক্সিডেন্টাল রিলিজ স্পিল না ঘটে, বা সেটাতে যেন তাপের ছোঁয়া না লাগে, অক্সিজেনের ছোঁয়া যেন সেটা না পায়, কারণ তাপের ছোঁয়া পাইলে সেখানে আগুন ধরবে, এবং অক্সিজেনের ছোঁয়া পাইলে আগুনটা অনেক বেশি বৃদ্ধি পাবে। ওকে, এর পাশাপাশি হচ্ছে হিট সোর্সের জন্য আমরা যেটা করব যে যেখানে আমাদের ফুয়েল আছে সেখানে আমরা হচ্ছে কি ওপেন ফ্লেমকে অ্যালাউ করব না, হট ওয়ার্ক আমরা শুধুমাত্র অনুমতি সাপেক্ষে বা ওয়ার্ক পারমিট সাপেক্ষে আমরা হট ওয়ার্ক অ্যালাউ করব। সো এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে অক্সিজেন সোর্স, হিট সোর্স এবং ফুয়েল সোর্স, এই তিনটা সোর্সকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের কর্মস্থলকে কি করতে পারি? অগ্নি দুর্ঘটনা মুক্ত রাখতে পারি। এর পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, প্রিপেয়ার থাকতে হবে। কিভাবে প্রিপেয়ার থাকবো ইন কেস যদি আগুন ধরে যায়, সেক্ষেত্রে আমাদের কর্মীরা কিভাবে হচ্ছে নিরাপদ আশ্রয়, নিরাপদ জায়গায় আশ্রয় নিবে, আমরা হচ্ছে গিয়ে ছোটখাটো যদি আগুন হয় সেটাকে আমরা কিভাবে নেভাবো, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কি থাকতে হবে? পর্যাপ্ত ট্রেনিং থাকতে হবে, আমাদের কাছে রিসোর্স থাকতে হবে,
এবং আমাদের টিমের মধ্যে সেই এলিজিবিলিটি থাকতে হবে তারা যেন এটার সাথে ডিল করতে পারে। ওকে, সো প্রথমত আমরা হচ্ছে গিয়ে আগুনকে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এটার পাশাপাশি আগুনকে হচ্ছে গিয়ে ইন কেস যদি আগুন ধরেও যায় আগুনকে নেভানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আগে থেকে নিয়ে রাখবো, যাতে করে ইন দা অ্যাকচুয়াল সিনারিওস আমরা যেন হচ্ছে গিয়ে ক্ষতির পরিমাণটা বা হচ্ছে গিয়ে প্রাণহানির সম্ভাবনাটাকে হ্রাস করতে পারি। আরেকটা হ্যাজার্ড হচ্ছে যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম অলরেডি, গেটিং ইন অ্যান্ড গেটিং আউট। কোনো একটা জায়গায় ভেতরে যাওয়ার রাস্তা এবং বের হয়ে আসার রাস্তা, এই রাস্তাগুলোকে অবশ্যই আপনাকে আনঅবস্ট্রাক্টেড রাখতে হবে। আমি যদি এটা একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, আমি একটা হচ্ছে গিয়ে কন্টেইনার হচ্ছে গিয়ে ইয়াতে কাজ করতেছিলাম, যেখানে হচ্ছে গিয়ে কন্টেইনারাইজড জেনারেটরের একটা পাওয়ার প্ল্যান্টে আর কি, ডিজেল পাওয়ার প্ল্যান্ট যেটাকে বলি আমরা। সো সেখানে দেখা যাচ্ছিল যে দুইটা কন্টেনারের রুফে পেইন্টিং এর কাজ করতেছিল, দুইজন করে 4জন লোক পেইন্টিং এর কাজ করতেছিল দুইটা কন্টেনারের উপরে। সো তাদের কাছে আমি লক্ষ্য করলাম যে একটা মাত্র লেডার আছে, তারা কি করতেছে, প্রথমে একটা কন্টেনারের মধ্যে লেডারটা সেট করতেছে, সেট করে একটা টিম অর্থাৎ দুইজন একটা কন্টেনারের উপর উঠতেছে, তারপর বাকি দুজন কি করতেছে, এই লেডারটাকে সরাই নিয়ে তারা আরেকটা কন্টেনার দিয়ে তারা দুইজন সেই লেডারের উপর উঠে, লেডার বেয়ে কন্টেনারের উপর উঠে কাজ করতেছে। কন্টেনারটা প্রায় মাটি থেকে অ্যারাউন্ড 3 মিটার বা 10 থেকে 12 ফিটের মতো উচ্চতায় আছে আর কি। এখন দেখেন 10 থেকে 12 ফিট উচ্চতা, যেখান থেকে আপনি চাইলে ইজিলি জাম্পও করতে পারবেন না। ইন কেস যদি ওই যেই প্রথমে যারা হচ্ছে গিয়ে কন্টেনারের উপরে উঠছে তাদের যদি ওখানে কোনো অসুবিধা হয়, তারা তাইলে কন্টেনারের উপর থেকে নামবে কিভাবে? সেখানে অগ্নি দুর্ঘটনা হইতে পারে, কোনো ইমার্জেন্সি হইতে পারে, যে কোনো কারণে যখন কোনো কিছু হবে তখন তারা সেখান থেকে নামবে কিভাবে, বা নিচে থেকেও কেউ তাদেরকে হেল্প করার জন্য উপরে যাবে কিভাবে? কারণ সেখানে তো ল্যাডারটা নাই, ল্যাডারটা অলরেডি আরেকটা টিম অন্য একটা জায়গায় নিয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা যেখানেই থাকি না কেন আমাদের অবশ্যই ভেতরে প্রবেশ করার রাস্তা এবং বাইরে বের হওয়ার রাস্তাটা সবসময় কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, আনঅবস্ট্রাক্টেড থাকতে হবে। এতে করে কি হবে, আমরা হচ্ছে গিয়ে চলাচলের সময় হোঁচট খাওয়া এই ধরনের ইস্যুগুলো আমরা ফেস করব না। পাশাপাশি ইন কেস অফ ইমার্জেন্সি, জরুরি নির্গমনের সময় আমরা কোনো কিছু দ্বারা বাধাগ্রস্ত হব না আর কি। ওকে, সো আমরা কি এন্ট্রান্সের হ্যাজার্ডটা বুঝতে পারছি যে এন্ট্রান্সটা আমাদের কেন প্রয়োজন, কেন ক্লিয়ার রাখতে হবে? ওকে ওকে, সো এরপর হচ্ছে কি আমরা সেফটি সাইনেজ সম্পর্কে জানবো। সেফটি সাইনেজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা অলরেডি এটা নিয়ে আলোচনা করছিলাম যে হায়ারার্কি অফ কন্ট্রোলের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে এটা আছে, যেখানে হচ্ছে কি আমরা অ্যাওয়ারনেস সাইনেজের মাধ্যমে লোকজনের অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। ওকে, এখন ধরুন কোনো একটা জায়গায় বিড়ি খাওয়া নিষেধ, আপনার লোকজন কিভাবে জানবে? তাদেরকে প্রত্যেকের কানে কানে গিয়ে আপনি বলে দিবেন নাকি, যে প্রত্যেককে কি আপনি প্রতিদিন বলবেন নাকি যে বিড়ি খাওয়া নিষেধ? কোনোদিন হয়তো বলবে যে আমি ভুলে গেছি, কোনোদিন বলবে যে মনে ছিল না, কোনোদিন বলবো খেয়াল করে নাই। সো এত কিছু এই যে এক্সকিউজ গুলো এড়ানোর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে সাইনেজ ব্যবহার করব। সেফটিতে 3টা কালারের বা 4টা কালারের সাইনেজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একটা হচ্ছে লাল সাইন, লাল সাইনকে আমরা বলি, লাল কালারের যতগুলো সাইনেজ বা পোস্টার থাকে এগুলো হচ্ছে প্রোহ্যাবিটেশন সাইন, অর্থাৎ নিষিদ্ধ যদি কোনো বার্তা আপনি দিতে চান, যেমন হচ্ছে গিয়ে সিগারেট খাওয়া নিষিদ্ধ, ড্রাগস এন্ড অ্যালকোহলস নিষিদ্ধ। ওকে, এগুলো এই ধরনের নিষিদ্ধ যদি আপনি কোনো বার্তা দিতে চান, সেটা হচ্ছে গিয়ে আপনাকে লাল কালারের সাইনেজে দিতে হবে, যেটাকে আমরা বলি প্রোহ্যাবিটেশন সাইন। ওকে, এর পাশাপাশি আপনি যদি ম্যান্ডেটরি কোনো কিছু দিতে চান, যে এই এরিয়ায় আসতে হলে আপনাকে পিপি পরে আসতে হবে, আপনাকে হেলমেট পরে আসতে হবে, আপনাকে হচ্ছে গিয়ে মাস্ক পরে আসতে হবে, আপনাকে এয়ার প্লাগ বা এয়ার মাফ পরে আসতে হবে। ওকে, এটার মানে হচ্ছে গিয়ে ব্লু সায়েন্স, মানে ম্যান্ডেটরি সায়েন্স, যেটা হচ্ছে গিয়ে অবশ্যই করণীয়। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে বর্জনীয়, এখন আমরা যেটা দেখলাম ব্লু সায়েন্স, এটা হচ্ছে করণীয় এবং সেটা অবশ্যই করণীয়। আরেকটা থাকে ইয়েলো সাইন, ইয়েলো সাইন মানে হচ্ছে সতর্কতা। সতর্কতা কিরকম, যেমন একটা রাস্তা, রাস্তার পাশে হচ্ছে গিয়ে আপনার একটা ইয়েলো সাইন যে আছে, যে রাস্তার মধ্যে ছোট ছোট ভেহিকেল মুভমেন্ট করতেছে, আপনারা এখানে সতর্ক থাকবেন। আপনার একটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যালের প্যানেল বোর্ড, ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের মধ্যে আপনি উপরে একটা ইয়েলো সাইনেজ দিলেন যে হাই ভোল্টেজ, স্টে অ্যাওয়ে। ওকে, তারপর হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল কোনো এরিয়া, যেমন হচ্ছে গিয়ে আমরা মাঝে মাঝে দেখি না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসা বাড়িতে কুকুর হইতে সাবধান সাইনেজ দেওয়া হয়, এগুলো অবশ্যই ওই ইয়েলো কালারের হইতে হবে যদি আপনি কালার কোড মেনটেন করতে চান। এরপরে গ্রিন সাইনেজ গুলো হচ্ছে গিয়ে ইমার্জেন্সির জন্য গ্রিন সাইনেজ গুলো ব্যবহার করা হয়। আপনি ইমার্জেন্সি কিট গুলা কোথায় রাখছেন সেটার সাইনেজটা আপনাকে হচ্ছে গিয়ে আপনাকে গ্রিন কালারে দিতে হবে। ইমার্জেন্সি এসকেপ রুট গুলো আপনাকে গ্রিন কালারে দিতে হবে। ফার্স্ট এইডের বক্স কোথায় রাখছেন সেখানে আপনাকে গ্রিন কালার সাইনেজ দিতে হবে। ওকে, সো ইমার্জেন্সি আইটেম এবং ইমার্জেন্সি এসকেপ সেগুলোর জন্য হচ্ছে গিয়ে গ্রিন সাইন। 4টা কালারের সাইনেজ কি আমাদের মনে থাকবে?
জি এই মানটাই ওকে শিওর। এরপর হচ্ছে গিয়ে হাইট, আমরা অলরেডি জানি যে উচ্চতায় কাজ করা হচ্ছে গিয়ে স্যার কি আপনি করবে। আরেকবার দেখেন তো কালারের স্লাইডটা আরেকবার স্ক্রিনশট নিয়ে নিই একটা। জি এটা ইয়েলো ইয়েলো, ইয়েলো হচ্ছে গিয়ে আপনার সতর্কতা, ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং, আচ্ছা। আর ইয়েলো হচ্ছে ওয়ার্নিং সাইন। আর গ্রিন হলো গ্রিন, ইমার্জেন্সি। গ্রিন হচ্ছে ইমার্জেন্সি, ইমার্জেন্সি ইকুইপমেন্ট হইতে পারে, ইমার্জেন্সি এসকেপ রুট হইতে পারে, ইমার্জেন্সি সকল সরঞ্জামাদির জন্য হচ্ছে গিয়ে আপনার গ্রিন সাইনেজ। আচ্ছা, আর আর আগে দুইটা আগের যে দুইটা ছিল ওখানে রেড কালার ছিল বর্জনীয়, অবশ্যই বর্জনীয়, আর ব্লু কালার হচ্ছে গিয়ে অবশ্যই করণীয়। অবশ্যই করণীয়। আচ্ছা, একটা হচ্ছে বর্জনীয়, একটা হচ্ছে করণীয়। ওকে 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 ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে গিয়ে হাইট। ওয়ার্কিং এট হাইটের সাথে আমরা মোটামুটি কম বেশি সবাই পরিচিত। ওয়ার্কিং এট হাইটে যখন আপনি কাজ করতে যাবেন সেখানে মেজর হ্যাজার্ড হচ্ছে গিয়ে আপনার কর্মী উপর থেকে পড়ে যাইতে পারে, অথবা আপনার হচ্ছে গিয়ে যেই টুলস বা সরঞ্জামাদি নিয়ে আপনি উপরে কাজ করতেছেন সেটা পড়ে যাইতে পারে, অথবা আপনি যে প্ল্যাটফর্মের উপরে বা যে লেডারের উপরে দাঁড়ায় কাজ করতেছেন সেটা কলাপস করতে পারে। তো এই জন্য ওয়ার্কিং এট হাইটে যখন আমরা কাজ করব আমাদেরকে অবশ্যই হচ্ছে গিয়ে ওয়ার্কিং এট হাইটের যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে বিবেচনায় রেখে, হ্যাজার্ড গুলোকে বিবেচনায় রেখে এবং সেগুলোর জন্য সেগুলোর এগেইনস্টে প্রয়োজনীয় প্রিভেন্টিভ এবং প্রোটেক্টিভ মেজার নিয়ে আমাকে হচ্ছে গিয়ে ওয়ার্কিং এট হাইটের কাজগুলো করতে হবে। প্রিভেন্টিভ মেজার্স কোনগুলা? প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে গিয়ে প্রতিরোধমূলক, যে যেই ব্যবস্থাপনাগুলো নিলে আমার পড়ে যাওয়াকে আমি প্রতিরোধ করব, আমি পড়বই না, এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স। আরেকটা হচ্ছে প্রোটেক্টিভ। প্রোটেক্টিভ হচ্ছে কি আপনার রক্ষাকারী ব্যবস্থাপনা, যেমন আপনি পড়ে গেলে আপনাকে রক্ষা করবে, যেমন আমরা ফুল বডি হার্নেস পরি, এটা কি আমাদেরকে পড়ে যাওয়া থেকে বাধা দেয় নাকি পড়ে গেলে আমাদেরকে রক্ষা করে? পড়ে গেলে রক্ষা করে। পড়ে গেলে আমাদেরকে রক্ষা করে, তাইলে এটা হচ্ছে গিয়ে একটা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওকে, তাইলে প্রিভেন্টিভ ইকুইপমেন্ট কি? প্রিভেন্টিভ ইকুইপমেন্ট হচ্ছে গিয়ে আমরা স্ক্যাফোল্ডিং ব্যবহার করি, গার্ড রেইলিং। গার্ড রেইলিং হচ্ছে গিয়ে একটা প্রিভেন্টিভ মেথড, যেটা কি করবে আপনাকে উপর থেকে পড়ে যাইতে বাধা দিবে। ওকে, আপনাকে পড়ে যাইতে দিবে না। প্রপার স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্ম, প্রপার লেডার, এগুলো আপনাকে পড়ে যাইতে দিবে না। আর প্রোটেক্টিভ হচ্ছে গিয়ে যেমন ফুল বডি হার্নেস, সেফটি নেট, লাইফ লাইন, এগুলো হচ্ছে গিয়ে আপনার প্রোটেক্টিভ। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে অলরেডি কারণগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমে আমাদেরকে ঝুঁকিগুলোকে রিকগনাইজ করতে হবে, ঝুঁকিগুলোকে রিকগনাইজ করে সেই অনুযায়ী আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, আমাদেরকে যথাযথ ইনফরমেশন কালেক্ট করতে হবে, সেই অনুযায়ী আমাদের কর্মীদেরকে ট্রেনিং করাইতে হবে। ওকে, এবং এর পাশাপাশি হচ্ছে কি আমাদেরকে তাদেরকে রিসোর্স দিতে হবে। যেমন কি ধরনের রিসোর্স দিব? আমরা তাদেরকে কাজ করার জন্য হচ্ছে গিয়ে প্রপার পিপি প্রোভাইড করব, ইনক্লুডিং ফুল বডি হার্নেস। আমরা তাদেরকে যথাযথ মানসম্মত লেডার প্রোভাইড করব। আমরা যদি তাদেরকে লেডার প্রোভাইড না করি, তাদেরকে যদি কাজ করতে বলি, দিন শেষে অনেকে আছে কি আপনার কাজ করার জন্য তারা অনেক ঝুঁকিপূর্ণ পন্থা অবলম্বন করবে কাজ করার জন্য। তারপরে আপনাকে যদি তাদেরকে একটা কাজ করার সঠিক প্ল্যাটফর্ম না দেন, সেখান থেকেও কি একটা দুর্ঘটনা ঘটতে পারে। এরপর আরেকটা হ্যাজার্ড হচ্ছে লাইটিং। লাইটিং মানে হচ্ছে কি আপনার আলোর অভাব। নরমালি আপনি খেয়াল করবেন যে আমরা হচ্ছে কি অনেক সময় কি করি, অনেক সময় দেখবেন যে পড়াশোনার সময় হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চারা লাইটের আলো ডিম করে দিয়ে পড়াশোনা করে। সো লাইটের আলো ডিম করে দিয়ে পড়াশোনা করতে গেলে বা কম আলোয় পড়াশোনা করতে গেলে যেটা হয়, চোখের খুব ক্ষতি হয় আর কি। শুধুমাত্র পড়াশোনা না, যে কোনো কাজ আপনি যখন প্রয়োজনের চাইতে কম আলোতে আপনি যখন কাজ করবেন সেটাও আপনার জন্য ক্ষতিকর। আবার প্রয়োজনের চাইতে বেশি আলোতে যখন আপনি কাজ করবেন, অতিরিক্ত আলোও কিন্তু চোখের জন্য ক্ষতিকর। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে চাইলে আমাদের যদি রুটিন অ্যাক্টিভিটি থাকে, তখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের যে কাজের জন্য যে লাইটিংটা প্রয়োজন হয় সেই আলোটা আমরা মেইনটেইন করব। ওকে, আর আরেকটা সমস্যা হচ্ছে কি আলো ছায়া। আপনার কাজের জায়গায় কোথাও আলো কোথাও ছায়া যদি এরকম হয়, এটাও কিন্তু আপনার কাজের জন্য বা হচ্ছে কি এটা একটা হ্যাজার্ড। কিরকম হ্যাজার্ড? আপনার আলো ছায়াটা কেন হয়? শ্যাডোর কারণে হয়। সো শ্যাডোর কারণে যখন এই জিনিসগুলো হয়, অনেক সময় কি হয় যে আপনার হচ্ছে গিয়ে আপনার ছায়াতে যদি কোনো হ্যাজার্ড থাকে, সেটা আপনি কোনো কারণে আইডেন্টিফাই করতে পারেন নাই, সেটাতে আপনি ট্র্যাপড হয়ে যাচ্ছেন। সো এই জন্য আমরা আলোর বিষয়টা খেয়াল রাখবো। যদি ডে লাইটে হয় দ্যাটস ওকে, কিন্তু নাইট টাইমে যখন আমাদের কোনো কাজ শিডিউল হবে, আমরা অবশ্যই নিশ্চিত করবো আমাদের কাজের জায়গায় যেন পর্যাপ্ত আলো থাকে। ম্যানুয়াল হ্যান্ডলিং এর একটা বিষয় আছে। ম্যানুয়াল হ্যান্ডলিং নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম। আমাদের যে আর্গোনমিক সেফটি নিয়ে যখন আমরা আলোচনা করতেছিলাম, যে
আর্গোনমিক সেফটি বলতে আমরা কি বুঝি? আমরা হচ্ছে গিয়ে অকওয়ার্ড পশ্চারে যখন দীর্ঘ সময় থাকি তখন সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের শরীরের ব্যাক পেইন, এটা এক ধরনের এমএসডি। তারপর হচ্ছে জয়েন্ট ইনজুরি, জয়েন্টে ব্যথা, রিপিটেটিভ স্ট্রেইন, আপনার হচ্ছে রিপিটেটিভ কাজ করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হওয়া। ওকে, এগুলাকে হচ্ছে কি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার বলে আর কি, এমএসডি বলা হয়। সো এগুলো হয় মূলত হচ্ছে কি আপনি যখন ইমপ্রপারলি ম্যাটেরিয়ালসকে লিফটিং করবেন। আমরা নরমালি কি করি, কোনো কিছু উত্তোলন করার জন্য আমরা উপর হয়ে ওটাকে উত্তোলন করি। সো আমি যখন উপর হয়ে জিনিসটাকে উত্তোলন করব, আমার কোমরের উপরে এডিশনাল চাপ পড়তে পারে। সো আমাদের কোমরের থেকে মেরুদণ্ড পর্যন্ত যেই হাড়টা আছে, ওই হাড়টা কিন্তু কি কোনো কন্টিনিউয়াস কোনো সলিড হাড় না, এটা হচ্ছে অনেকগুলো ছোট ছোট অংশে গঠিত একটা হাড়, যেটা কি আপনার ওয়েট লিফটিং করার জন্য ডিজাইন করা হয় নাই। ওয়েট লিফটিং করার জন্য আপনি আমাদের পায়ের সলিড হাড়, আমাদের হাতের সলিড হাড়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে গিয়ে কি আমার ক্যাপাসিটি সম্পর্কে আমাকে জানতে হবে। ওকে, একটা জিনিস আপনারা নোট রাখতে পারেন, ওশা স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ সঠিক পন্থা অবলম্বন করে সর্বোচ্চ 25 কেজি হচ্ছে গিয়ে তার জন্য নিরাপদ, এবং একজন সুস্থ স্বাভাবিক মহিলার জন্য ওয়েটটা হচ্ছে 15 কেজি। ওকে, সো এটা আবার কি হতে পারে? ওশা স্ট্যান্ডার্ড না আইওএস স্ট্যান্ডার্ড? ওশা স্ট্যান্ডার্ড নাকি? এটা ওশা স্ট্যান্ডার্ড, আমি জাস্ট আইওএসের পাশাপাশি আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 আর কত বলুন? 25 আর ফ্যামিলির জন্য 25, মহিলাদের জন্য 15। এখন 25। ওশা যে স্ট্যান্ডার্ডটা তৈরি করছে, ওশা স্ট্যান্ডার্ডটা তৈরি করছে কার জন্য? তাদের নিজেদের জন্য। ওশা তো আর এটা আমাদের জন্য তৈরি করে নাই। সো ওশা যখন স্টাডি করছে, তারা তাদের দেশের লোকজনদেরকে নিয়ে স্টাডি করছে। এখন আপনি আমাদের দেশের ইয়াতে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের দেশে সবার কিন্তু 25 কেজি লিফটিং করার ক্যাপাসিটি নাই। আবার অনেককে দেখবেন যে 35 কেজি, 40 কেজি, 50 কেজি বস্তাও হচ্ছে কি ইজিলি লিফটিং করে ফেলতে পারতেছে। ওকে, সো এক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির উপরে। সো আমরা এই জন্য আমরা হচ্ছে গিয়ে যদি 25 কেজি এটাকে ফিক্স করে ফেলি, এটার জন্য দেখা যাচ্ছে যে একজন হচ্ছে গিয়ে শুকনা একদম পাতলা আনফিট একজন পার্সন, তাকে হচ্ছে গিয়ে প্রেশারাইজ করে তাকে দিয়ে 25 কেজি লিফটিং করানো হচ্ছে। সো এক্ষেত্রে এটাও তার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে শুধু ইনফরমেশন রাখবো 25 কেজি পর্যন্ত সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সেফ, কিন্তু ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা ক্যাপাসিটি অনুযায়ী আমরা তাদেরকে এনকারেজ করব লিফটিং করার জন্য, বিশেষ করে ম্যানুয়াল হ্যান্ডলিং এর ক্ষেত্রে। কারণ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি চাইতে আপনি যদি 1 কেজিও বেশি লিফটিং করেন, এটা তার জন্য ক্ষতিকর। এখানে হচ্ছে গিয়ে এইজের একটা বিষয় আছে, এখানে হচ্ছে গিয়ে আপনার হেলথের একটা বিষয় আছে। ওকে, সো সবকিছু বিচার বিবেচনা করে হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি গুলো হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন হয়। সো সেক্ষেত্রে আমরা আমাদের কর্মীদেরকে ট্রেন আপ করবো এইভাবে যে আপনাকে আপনার ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে, এবং আপনার ক্যাপাসিটির বাইরের কোনো কিছু আপনার লিফট করা চলবে না। যদি এরকম লিফট করতে হয়, প্রয়োজন আপনি আরেকজনের কাছ থেকে হেল্প নেন, যেটা একজনে তুলতে কষ্ট হলে আপনি কষ্ট করে না তুলে দুইজনে মিলে তুলেন, দুইজনে তুলতে কষ্ট হলে তিনজনে মিলে তুলেন, তিনজনে মিলেও যদি কষ্ট হয় 4 জন যান। ওকে, সো আপনি হেল্প নেন কারো কাছ থেকে, কিন্তু নিজে নিজে করতে গিয়ে বা পাওয়ার দেখাতে গিয়ে ইনজিউর্ড হওয়ার কোনো দরকার নাই আর কি। কারণ একটা সময়, একটা বয়সে গিয়ে আপনার যখন এই ধরনের এমএসডি ডিজিজ গুলো হবে, এগুলার সারবে না, এগুলো আপনার একটা লাইফ টাইম আপনাকে ক্যারি করতে হবে। এখন ধরেন আমি বলতেছিলাম যে একজন সুস্থ স্বাভাবিক মহিলার জন্য হচ্ছে গিয়ে সেফ ওয়েট লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 15 কেজি, কিন্তু আপনারা হচ্ছে গিয়ে গ্রাম অঞ্চলের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে এমন অনেক মহিলা আছে যে 40 কেজি ওজনের হচ্ছে গিয়ে পাতিলে করে ধান সিদ্ধ করতেছে। তো সেখানে আপনি হচ্ছে গিয়ে আপনি এই রুলসটা কিভাবে অ্যাপ্লাই করবেন? সো আপনি চাইলেও তারা আপনার কথা শুনবে না। সো এগুলো হচ্ছে কি আপনার কি কেস টু কেস স্টাডি আর কি। সো তারা দেখবেন যে গিয়ে একটা বয়সে আইসা তাদের কি কি সমস্যা হয়, যে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে উঠতে পারে না, আবার উঠলে শুইতে পারে না। এই ধরনের সমস্যা আপনারা শোনান নাকি? একদম কমন, আমাদের দাদি নানিদের কাছ থেকে শোনা যায় নাকি? জি জি জি। একটু খোঁজ খবর নিয়ে দেখেন, তারা কিন্তু ইয়াং বয়সে 40 কেজি ধান কিন্তু একসাথে এক পাতিলের মধ্যে সিদ্ধ করছে। ওকে, সো এই হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডলিং। ম্যানুয়াল হ্যান্ডলিং এর সময় আমাদেরকে হচ্ছে কিছু ফ্যাক্টরস থাকে, যেটা হচ্ছে ইনজুরি গুলাকে হচ্ছে গিয়ে প্রভাবিত করে, যেটার কারণে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে আর কি। প্রথমত হচ্ছে দ্য ওয়েট অফ দ্য লোড, আপনার যেই জিনিসটা উত্তোলন করতেছেন তার ওজনটা।
আরেকটা হচ্ছে সাইজ এন্ড শেপ অফ দ্য লোড, আপনার ওজনটা যাই হোক কম হইলেও যদি সাইজ এন্ড শেপটা যদি অকওয়ার্ড হয় সেটা আপনার কাছে অনেক ভারী মনে হবে না। আপনি একটা বাজারের বস্তা আপনি হচ্ছে গিয়ে ধরেন হাতলটা যদি আপনার বাজারের বস্তার যেই হোল্ডিং এর যে হাতলটা থাকে, হাতলটা যদি পাতলা হয় সেটা আপনি দেখা যাচ্ছে যে যদি 5 কেজি হয় তারপরে আপনি হাতে ব্যথা পাচ্ছেন। আবার হাতলটা যদি একটু চওড়া হয়, একটু চ্যাপ্টা হয়, তখন দেখা যাচ্ছে যে আপনি 10 কেজি 15 কেজি ধরে ফেললেও খুব একটা ব্যথা পাচ্ছেন না। ওকে, সো এটা হচ্ছে গিয়ে সাইজ এন্ড শেপের উপরেও কি আপনার ডিপেন্ড করে। ইওর পশ্চার ডিউরিং ম্যানুয়াল হ্যান্ডলিং, আপনি কোন পশ্চারে লিফটিং করতেছেন সেটারও একটা বিষয় আছে। দ্য ডিস্টেন্স ইউ হ্যাভ টু লিফট দ্য লোড, আপনি কতটা দূর থেকে লিফটিং ম্যাটেরিয়ালসটা তুলতেছেন সেটার উপরেও এটার হচ্ছে গিয়ে ফ্যাক্টর আছে। হাউ ইউ মুভ ওয়াইল হ্যান্ডলিং সামথিং, আপনি যখন ম্যাটেরিয়ালটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতেছেন আপনি কিভাবে মুভ করতেছেন। হাউ অফেন ইউ হ্যাভ টু লিফট অর মুভ সামথিং, আপনি কতটা হচ্ছে গিয়ে কতদিন পর পর বা কতক্ষণ পর পর লিফটিং করতেছেন সেটার উপর একটা আপনার কাজের ফ্রিকোয়েন্সির উপরেও কি আপনার এটা ডিপেন্ড করতেছে। দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আপনি যে এনভায়রনমেন্টে কাজ করতেছেন এনভায়রনমেন্ট এটার উপর ডিপেন্ড করতেছে। এনভায়রনমেন্ট বলতে আপনার কি আনইভেন ফ্লোরস থাকতে পারে, আপনার হচ্ছে গিয়ে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়া লাগতে পারে, এগুলো হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট আর কি। দ্য ক্যাপাবিলিটি অফ দ্য পারসন, ওকে, ফিজিক্যাল পিপল ডিফার ইন ফিজিক্যাল স্ট্রেংথ, হাইট অ্যান্ড রিচ। সো তাদের ফিজিক্যাল স্ট্রেংথ, হাইট, রিচ, ওয়েট এগুলোর উপর ডিপেন্ড করে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিটা ভিন্ন ভিন্ন হইতে পারে। আমাদেরকে সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে নজরদারিতে রাখতে হবে। অ্যাজ এ ডিউটি হোল্ডার আমাদেরকে যেটা নিশ্চিত করতে হবে, প্রথমে টাস্ক, লুক অ্যাট দ্য জব ইউ আর ডুইং। এরপর হচ্ছে গিয়ে যদি এরকম হয় যে আমরা যে কাজটা করতেছি সেই কাজের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ম্যানুয়াল হ্যান্ডলিং এর ঝুঁকি আছে, আমরা তখন হচ্ছে গিয়ে সেটাকে ডিল করব। ইন্ডিভিজুয়াল, যদি কোনো ইন্ডিভিজুয়াল ভুল পদ্ধতিতে যদি লিফটিং করে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। লোড, কোনো লোড যদি আপনার দেখতে অকওয়ার্ডলি শেপ, অকওয়ার্ডলি সাইজ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় এটাকে ধরার মতো একটা গ্রিপ অথবা কোনো একটা এইড ব্যবহার করবো এটা ধরার জন্য। ওকে, তারপর হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, আপনার যে জায়গায় লিফটিং হচ্ছে লিফটিং অপারেশনের সারাউন্ডিং কেমন, আপনার ফ্লোর সমান আছে কিনা, ট্রিপ স্লিপ হ্যাজার আছে কিনা, কোনো জায়গায় ফ্লোর ভেজা আছে কিনা। ওকে, এই ধরনের হ্যাজার্ড গুলোর জন্য আমরা ফাইন্ড আউট করব এবং যদি ফাইন্ড আউট করতে পারি সেগুলোকে আমরা সমাধান করব আর কি। এরপর আরেকটা হ্যাজার্ড হচ্ছে নয়েজ। দেয়ার আর টু মেইন কজেস অফ হিয়ারিং ড্যামেজ, দুইটা কারণে হচ্ছে গিয়ে হিয়ারিং ড্যামেজ হইতে পারে। লং টার্ম কমুলেটিভ ইফেক্ট অফ এক্সপোজার টু লাউড নয়েজ, আপনি যদি একটা নির্দিষ্ট হচ্ছে গিয়ে নয়েজ লেভেলে যদি দীর্ঘ সময় কাজ করেন সেক্ষেত্রেও আপনার কি হইতে পারে, আপনার কানের হিয়ারিং ড্যামেজ হইতে পারে। আরেকটা হচ্ছে হঠাৎ করে যদি আপনার কানের মধ্যে যদি ট্রেনের হর্ন বাজে, এরকম ইনসিডেন্ট কারোর সাথে ঘটছিল কিনা যে স্টেশনে গেছেন হঠাৎ করে কানের মধ্যে ট্রেনের হর্ন বাজে উঠছে, তখন দেখবেন যে 2-3 দিন আপনার এই ইফেক্টটা থেকে যাবে আর কি। এক্সপেরিয়েন্স করছেন কখনো হঠাৎ করে উচ্চ শব্দ? ওকে, হয়তো আপনারা কেউ এক্সপেরিয়েন্স করেন না, আমাকে এগুলোর এক্সপেরিয়েন্স মাঝে মাঝেই করতে হয়। যখন আমি হচ্ছে বাইক রাইডিং করি তখন হচ্ছে গিয়ে বিশেষ করে ট্রাক গুলা হচ্ছে গিয়ে আপনার বাসগুলা তারা হচ্ছে গিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে। সো মাঝে মাঝেই হচ্ছে গিয়ে এই ধরনের হর্ন শুনতে হয় আর কি। সো এই ধরনের লাউড নয়েজ যখন অনেক বেশি পরিমাণ নয়েজ হঠাৎ করে আপনার কানের কাছে বেজে উঠবে, এটাও কিন্তু আপনার একটা হচ্ছে গিয়ে সাইড ইফেক্ট করতে পারে। নয়েজের কারণে কি হয়, এটা হচ্ছে গিয়ে আপনার ডিস্ট্রাকশন, আপনার মনোযোগ নষ্ট করতে পারে, আপনার উপর হচ্ছে গিয়ে স্ট্রেস, মানসিক চাপ বৃদ্ধি করতে পারে, যেটা হচ্ছে গিয়ে কি করবে আপনার হচ্ছে গিয়ে কাজের পারফরমেন্সকে প্রভাবিত করবে। প্লান্ট অ্যান্ড প্লান্ট মেশিনারিজ, নয়েজের ক্ষেত্রে আমি একটা নয়েজ লেভেল নিয়ে মনে হয় এর আগেও আপনাদেরকে বলছিলাম যে 85 ডেসিবেল ফর 8 আওয়ার, মনে আছে আপনাদের? জি জি মনে আছে 85 ডেসিবেল ফর 8 আওয়ার্স, এটাও কিন্তু ওশা স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা। আইওস আপনাকে ওয়ার্ক স্পেসিফিক গাইডলাইন খুব কম দিবে, আপনাকে ওয়ার্ক স্পেসিফিক গাইডলাইন দিবে হচ্ছে গিয়ে ওশা আর কি। সো আইওস থেকে আমরা মূলত যা পাই ম্যানেজ করা, কিভাবে আমরা ম্যানেজ করব সেগুলো হচ্ছে গিয়ে আর কি। এখানে যেটা হচ্ছে গিয়ে হ্যাজার্ডটা দেওয়া হয়েছে, হ্যাজার্ডগুলো দেওয়া হয়েছে জাস্ট আপনাদেরকে হ্যাজার্ডগুলোর সাথে পরিচিত করার জন্য। আপনারা যদি লক্ষ্য করলে দেখবেন এখানে যতগুলো হ্যাজার্ড দেওয়া আছে সবগুলো হ্যাজার্ডের কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা কিন্তু আপনাকে এখানে বলে দিচ্ছে না। আপনাকে যেটা দিচ্ছে হয়তো একটা সামারি দিচ্ছে
যে কি কি করা যাইতে পারে, ইন এক্সাক্ট আপনি এটা কিভাবে কন্ট্রোল করবেন সেটা আপনাকে এখানে বলে দেওয়া হচ্ছে না। কিন্তু ওশার যখন আপনারা ক্লাস করবেন, ওশার ক্লাসগুলোতে দেখবেন যেই হ্যাজার্ডটা আপনাকে ইন্ট্রোডিউস করা হবে ওই হ্যাজার্ডটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটাও হচ্ছে কি আপনাকে বলে দেওয়া হবে আর কি। ওকে, সো আইওস এবং ওশার লার্নিং ইয়াতে এখানে একটা পার্থক্য আছে আর কি। ওর সাথে মোটামুটি ওই সব ধরনের জিনিস ভিতরে কিভাবে ওয়ার্ক স্পেসিফিক, ওর সাথে বলতে আপনি আইওস আর ওশাকে কম্পেয়ার করা যাবে না আর কি। আইওসের স্পেশালিটি একটা, ওশার স্পেশালিটি অন্যটা। ওশা হচ্ছে কি আপনাকে ওয়ার্ক স্পেসিফিক গাইডলাইন দিবে যে আপনি কোন কাজ কিভাবে করবেন, কোন হ্যাজার্ডকে কিভাবে কন্ট্রোল করবেন। কিন্তু আইওস আপনাকে দিচ্ছে যে ওভারঅল আপনি আপনার কর্মক্ষেত্রটাকে কিভাবে ম্যানেজ করবেন। ওশা কিন্তু আপনাকে সেই নলেজটা দিবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তো দুইটার ইয়াতে ভিন্নতা আছে আর কি। ট্রেনিং এটা কি বলে, কন্টেন্টে ভিন্নতা আছে আর কি। ওকে ওকে, সো প্লান্ট মেশিনারিজ হচ্ছে কি আপনার অন্যতম একটা হ্যাজার্ড। প্লান্ট মেশিনারিজ গুলা থেকে হচ্ছে কি মেকানিক্যাল হ্যাজার্ডের সাথে আপনি ইন্ট্রোডিউস হইতে পারেন। কারণ মেশিনারিজ গুলা কি আপনি যদি প্রপারলি ডিল না করেন তখন হচ্ছে কি এগুলো আপনার জন্য হ্যাজার্ডাস হইতে পারে। যেমন ধরেন এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি একটা গ্রাস ট্রিমিং টুলস হচ্ছে অপারেট করতেছে, এক হাত দিয়ে ধরে আছে আরেক হাত দিয়ে সে ফোনে কথা বলতেছে। সো এই ধরনের হচ্ছে কি ইনজুরি গুলো আপনারা হচ্ছে কি ফেসবুক রিলসে, ইউটিউব রিলস এর মধ্যে খুব সচরাচর দেখতে পাবেন যে হাত থেকে এটা ফসকে গিয়ে এটা হচ্ছে গিয়ে নিজে নিজে চলে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আপনার টার্ন অ্যারাউন্ড করে হচ্ছে গিয়ে অপারেটরকে হিট করতেছে। সেখান থেকে একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। বা আপনি যদি হচ্ছে গিয়ে পাওয়ার্ড অপারেটেড যে টুলস গুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই ধরনের ঝুঁকি হইতে পারে। যেমন কি কি সমস্যা হইতে পারে, ওয়্যার ইউ ডোন্ট নিড অ্যাক্সেস টু দ্য ডেঞ্জার জোন আন্ডার নর্মাল অপারেশন। আমাদের গার্ডিং প্রয়োজন হয়। কিরকম গার্ডিং? ফিক্সড গার্ড, ইন্টারলকিং গার্ড, ট্রিপ ডিভাইস। ওকে, সো এখানে হচ্ছে কি আপনার তিনটা গার্ডিং আপনাকে দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যখন হচ্ছে কি ওর সাথে মেশিন গার্ডিং এর ক্লাস করবেন তখন সেখানে আপনাকে 5-6টা গার্ডিং এর সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হবে। Where do you need access to the danger zone under normal operation? সেখানে হচ্ছে কি আপনার ইন্টারলকিং গার্ড, অটোমেটিক গার্ড আছে, তারপর হচ্ছে আপনার ট্রিপ ডিভাইস আছে, অ্যাডজাস্টেবল গার্ড আছে, সেলফ অ্যাডজাস্টিং গার্ড আছে, টু হ্যান্ডেল কন্ট্রোল আছে। সো নরমালি আপনার ইকুইপমেন্ট থেকে, আপনার মেশিনারিজ এর থেকে হচ্ছে গিয়ে আপনার কর্মীদেরকে সেভ করার জন্য এই ধরনের গার্ডিং গুলাকে হচ্ছে গিয়ে ব্যবহার করা হয় আর কি। So as a duty holder, you must develop procedure to make sure work equipment is suitable for its purpose. আমাদেরকে as a duty holder যেটা করতে হবে যে আমাদের ওয়ার্ক ইকুইপমেন্টটা আমাদের কাজের জন্য, যে আমাদের যথাযথ কাজের জন্য আমরা যেন যথাযথ ইকুইপমেন্ট ব্যবহার করি। যেমন ধরেন আমরা বেশিরভাগ সময় একটা ভুল যেখানে করে থাকি, আমরা তো গ্রাইন্ডিং মেশিনের সাথে আমরা সবাই পরিচিত নাকি। সো গ্রাইন্ডিং মেশিন হচ্ছে গিয়ে বেশ কয়েকটা পারপাসে ব্যবহার করা হয়। একটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিনের মধ্যে আপনি কাটিং ডিস্ক ব্যবহার করে কোনো কিছু কাটার জন্য ব্যবহার করতে পারেন। আপনি মেটাল কাটিং ডিস্ক ব্যবহার করে মেটাল কাটতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি বিভিন্ন কাটিং ডিস্ক ব্যবহার করে বিভিন্ন ধরনের কাটিং করা যায়। আবার গ্রাইন্ডিং একটা ডিস্ক ব্যবহার করে আপনি হচ্ছে গিয়ে অনেক জিনিস গ্রাইন্ডিং করতে পারবেন। অনেক সময় আমরা হচ্ছে গিয়ে আপনার কাপ ব্রাশ ব্যবহার করি। ওকে, করে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে পেইন্টিং এর সময় যে রাস্ট ক্লিনিং এর জন্য যেটা করা হয়। ওকে, এটা মাল্টিপারপাস ইউজ। এটা মাল্টিপারপাস ইউজ করতে গিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় এটার গার্ডটাকে, যেটা যে ডিস্ক গার্ড আছে গার্ডটাকে খুলে ফেলি। তারপর হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কাটিং ডিস্ক ব্যবহার করা আছে, আমার কোনো কিছু একটু ঘষা লাগতেছে, আমি কাটিং ডিস্কটা ব্যবহার করে ঘষার চেষ্টা করতেছি। তো তখন কি হচ্ছে, ডিস্কটা ভেঙে গিয়ে একটা দুর্ঘটনার হচ্ছে গিয়ে উৎপত্তি বা দুর্ঘটনা ঘটাচ্ছে আর কি। তো যার জন্য আমরা হচ্ছে গিয়ে নিশ্চিত করব হচ্ছে আমরা হচ্ছে গিয়ে যে টুলসটা যে কাজের জন্য ব্যবহার করতেছি ওটা যেন ওই কাজের জন্য ডিজাইন হয় আর কি। সেট আপ অ্যান্ড ইউজ টু মিনিমাইজ দ্য রিস্ক। আমরা হচ্ছে কি এটাকে রিস্কটাকে মিনিমাইজ করার জন্য ব্যবহার করব। ওয়েল মেনটেইনড, এগুলোকে আমাদেরকে যথাযথভাবে মেনটেইন করতে হবে যাতে করে কি হয়, এটা আমাদের জন্য হ্যাজার্ডাস যেন না হয়ে যায় আর কি। যেমন গ্রাইন্ডিং টুলস আপনি যদি এটাকে যথাযথভাবে মেনটেন না করেন সেক্ষেত্রে এটার মধ্যে দেখা যাচ্ছে যে ভাইব্রেশনটা বেড়ে যাবে, না স্বাভাবিকের চাইতে অনেক বেশি বেড়ে যাবে। সো এটার ভিতরে যে কোনো কিছু লুজ হয়ে যায়, কোনো মেকানিজমে যদি কোনো পরিবর্তন আসে তখন দেখা যাচ্ছে এটার মধ্যে অনেক বেশি ভাইব্রেশন হয়। সো তখন অনেক বেশি ভাইব্রেশন হইলে এটা ভাইব্রেশন হ্যাজার্ডে চলে যায় আর কি। এরপর হচ্ছে ইন্সপেকশন। আমাদেরকে এই ধরনের টুলস পাতিগুলা বা পাওয়ার্ড অপারেটেড যে টুলস গুলো আছে আমাদেরকে প্রতিনিয়ত ইন্সপেকশন এবং যাচাই বাছাই করতে হবে যে এগুলো ব্যবহার উপযোগী আছে কিনা। যদি ব্যবহার উপযোগী থাকে
দেন এটাতে আমরা একটা হচ্ছে গিয়ে গ্রিন সাইনেজ বা একটা স্টিকার বা একটা ট্যাগিং দিয়ে দিব, যাতে করে যারা ব্যবহার করে তারা বুঝতে পারে যে এটা ইন্সপেক্টেড। আবার যদি এটা যদি আপনার ফিট টু ইউজ না হয়, এটা যদি কোনো স্পেসিফিক ইস্যু থাকে, এটার যদি আপনার কর্ডের মধ্যে লিকেজ থাকে, বা এটা যদি ডিসগার্ড না থাকে, বা এটার যদি হচ্ছে গিয়ে আপনার ভাইব্রেশনটা স্বাভাবিকের চাইতে বেশি হয়, তখন আমরা এটাকে আনফিট টু ইউজ দিয়ে একটা রেড ট্যাগ অথবা অন্য একটা ট্যাগ দিয়ে দিব, যাতে করে এটা হচ্ছে গিয়ে কি পরবর্তীতে কেউ ব্যবহার না করে। এটা পাশাপাশি যারা এই ধরনের মেশিনারিজ গুলো অপারেট করে তাদেরকে আমাদেরকে ট্রেন আপ করতে হবে, যেন তারা সতর্কতার সাথে মেশিন গুলাকে যেন অপারেট করে আর কি। ওকে, এরপর হচ্ছে রেডিয়েশন একটা হ্যাজার্ড আছে। রেডিয়েশন হ্যাজার্ডের সাথে আমরা অনেকে হয়তো পরিচিত। রেডিয়েশন সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে কি সূর্যের অতি বেগুনি রশ্মি নাকি, এটা একটা রেডিয়েশনের সোর্স হইতে পারে। আবার রেডিয়েশন হচ্ছে কি আমরা কর্মক্ষেত্রে যারা কনস্ট্রাকশন সাইটে এটা মনে হয় বেশি হয়, রেডিওগ্রাফিক একটা টেস্ট করা হয় মেটালের, যখন কোনো জয়েন্ট করা হয় জয়েন্টের মধ্যে রেডিওগ্রাফিক একটা টেস্ট করে, রেডিয়েশন ব্যবহার করে একটা টেস্টের মাধ্যমে ওই জয়েন্টের ইনার বৈশিষ্ট্য চেক করা হয় আর কি, যে সেটার ভিতরে কোনো বাবলস আছে কিনা, কোনো উইক পয়েন্ট আছে কিনা, ওকে। সো এই বা কোনো লিকেজ আছে কিনা, এই জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য একটা টেস্ট ব্যবহার করা হয়। সো সেই ক্ষেত্রে এটা ব্যবহার হইতে পারে, বা আপনার কর্মক্ষেত্রে আপনার কোনো ইকুইপমেন্ট থেকে আপনার রেডিয়েশনের কোনো সোর্স থাকতে পারে, ওকে। সো আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আমার কর্মক্ষেত্রে রেডিয়েশনের সোর্স আছে এরকম কোনো কিছু আছে কিনা। যদি সেরকম কোনো কিছু থাকে, সেক্ষেত্রে এক্সপার্ট নলেজের মাধ্যমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে সেখানে মানুষের হেলথ হ্যাজার্ডাস কোনো রেডিয়েশন আছে কিনা, যদি থাকে সেটার এক্সপোজার কতটুকু এবং সেটার ডিস্টেন্স কতটুকু, ওকে। এই জিনিসগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আর কি। ফাইন্ড আউট করে আমাদের কর্মীদেরকে এটা থেকে সেভ করতে হবে। রেডিয়েশনের সেফটির জন্য হচ্ছে গিয়ে তিনটা ওয়ে আছে, তিনটা মাধ্যমে আমরা আমাদের কর্মীদেরকে রেডিয়েশন থেকে সেভ করতে পারি। একটা হচ্ছে কি আপনার ডিস্টেন্স, আপনার সোর্স থেকে আমাদের কর্মীদের দূরত্ব বাড়ানোর মাধ্যমে কর্মীদের এক্সপোজার আমরা কমাইতে পারি। আরেকটা হচ্ছে টাইম, কত কম সময়, যত কম সময় কর্মীরা রেডিয়েশনের মধ্যে থাকবে তত কম ক্ষতি তাদের হবে আর কি। আরেকটা হচ্ছে গিয়ে শিল্ডিং, আমরা যদি কোনো একটা শিল্ড মাঝখানে ব্যবহার করি, রেডিয়েশনের সোর্স এবং আমাদের কর্মীদের মাঝখানে যদি আমরা একটা শিল্ড ব্যবহার করি, তখন আমাদের কর্মীদেরকে আমরা সেভ করতে পারি। তো শিল্ডিংটা হবে আপনার, শিল্ডিং এর জন্য আপনার কি একটা মাপকাঠি আছে, যে রেডিয়েশনের উপর ডিপেন্ড করে শিল্ডিং এর মাপকাঠি ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন কমন যে রেডিয়েশন গুলো আছে, আলফা রেডিয়েশন, বিটা রেডিয়েশন, গামা রেডিয়েশন, এর মধ্যে আলফা রেডিয়েশন হচ্ছে গিয়ে আপনি যদি মোটা কাপড় পরেন, কটন কাপড়, আলফা রেডিয়েশন হচ্ছে গিয়ে আপনার এটাকে আটকায় দিতে পারবে। কাপড় হচ্ছে কি আপনার, সরি, কাগজ, একটা কাগজের টুকরো হচ্ছে আপনার এই আলফা রেডিয়েশনকে আটকাইতে পারবে। আপনি যদি মোটা কাপড় পরেন, বিটা রেডিয়েশনকে আপনার কাপড় আটকায় ফেলতে পারবে। কিন্তু গামা রেডিয়েশনকে আটকাইতে গেলে আপনার কি লাগবে, আপনার হচ্ছে গিয়ে কনক্রিটের ওয়াল, অথবা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে আপনার লিডের ওয়াল বা লিডের হচ্ছে গিয়ে শিল্ডিং আপনার প্রয়োজন হবে, ওকে। অনেক জায়গায় হচ্ছে কি আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রন পাওয়া যায়, যারা হচ্ছে কি রেডিয়েশন নিয়ে কাজ করে, তারা অ্যাপ্রন পরে কাজ করে, যাতে করে তাদের শরীরের মধ্যে কোনো রেডিয়েশনের এক্সপোজার না আসে আর কি। রেডিয়েশনের বাংলা হচ্ছে তেজস্ক্রিয়তা, আমরা নোট রাখবো যাতে করে পরবর্তীতে ভুলে না যাই। সো এক্সপোজার টু রেডিয়েশন, এক্সপোজার টু আয়োনাইজিং রেডিয়েশন ক্যান লিড টু কন্ডিশন সাচ অ্যাজ, অক্সিজেনের কারণে কি হইতে পারে, ডার্মাটাইটিস, স্কিনের একটা রোগ, তারপর হচ্ছে আপনার স্কিন বার্ন, তারপরে হচ্ছে গিয়ে আপনার সেল ড্যামেজ, আমাদের কোষগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে, ত্বকের যে কোষগুলো আছে, স্কিন ক্যান্সার হইতে পারে, ক্যাটারাক্টস, চেঞ্জ ইন ব্লাড, আমাদের ব্লাড ভেসেলেও, ব্লাড সেলেও পরিবর্তন আসতে পারে। রেডিয়েশনের সবচেয়ে উত্তম যে রেডিয়েশনের যতগুলো স্টাডি আছে, মোস্ট অফ দ্য স্টাডি নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে হিরোশিমা এবং নাগাসাকিতে যে রেডিয়েশন এক্সপ্লোশন হয়েছিল, সেখান থেকে হচ্ছে স্টাডি গুলো নেওয়া হয়েছে আর কি। আমরা হয়তো অনেকেই জানি যে ওই ধরনের এরিয়াগুলোতে এখন পর্যন্ত সেটার প্রভাব হচ্ছে গিয়ে বর্তমান ওই সাগরে নাকি এখনো মাছ হয় না, তারপরে ওই এরিয়াতে নাকি এখনো হচ্ছে গিয়ে আপনার বা তার সারাউন্ডিং এরিয়াতে এখনো হচ্ছে গিয়ে আপনার বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, ওকে। তো এগুলো হচ্ছে গিয়ে আপনার রেডিয়েশনের এক্সপোজার আর কি। আমাদের কর্মক্ষেত্রে হয়তো ওই লেভেলের রেডিয়েশন না থাকতে পারে, কিন্তু যেটা থাকবে আমরা হচ্ছে গিয়ে আমরা রেডিয়েশন এক্সপার্ট না হইতে পারি, কিন্তু আমি যখন লক্ষ্য করবো যে আমার কর্মক্ষেত্রে রেডিয়েশনের কোনো সোর্স আছে, আমাদেরকে এক্সপার্ট নলেজের মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে যে কোনোভাবে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে ওই রেডিয়েশনের এক্সপোজারটা কতটুকু, এবং সেটার জন্য আমাদের কর্মীদের কি কি প্রোটেকশন ব্যবস্থা নেওয়া লাগবে আর কি।
রেডিয়েশন দুই রকম হয়, একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং রেডিয়েশন। এতক্ষণ ধরে এটা কি, এটা হচ্ছে কি আয়োনাইজিং রেডিয়েশন দেখানো হচ্ছিল। এখানে হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশনে কি হইতে পারে, স্কিন বার্ন হইতে পারে, ক্যান্সার হইতে পারে, ক্যাটারাক্টস হইতে পারে, কনজিকিউটিভস বা আর্ক আই হইতে পারে, চোখেরও ক্ষতি হইতে পারে। অ্যাজ এ ডিউটি হোল্ডার আমাদের প্রয়োজন হচ্ছে কি আইডেন্টিফাই অল সোর্সেস অফ আয়োনাইজিং এন্ড নন আয়োনাইজিং রেডিয়েশন। রেডিয়েশন যেমনই হোক না কেন আমাদেরকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, সেটার এক্সপোজারের ঝুঁকি আমাদের কমাইতে হবে, আমাদেরকে কম্পিটেন্ট অ্যাডভাইস নিতে হবে, কারণ রেডিয়েশন নিয়ে আমি আপনি কেউই হচ্ছে কি এক্সপার্ট না। সো আমরা যেটাতে এক্সপার্ট না সেটাতে আমরা হচ্ছে কি করব না, আমরা হচ্ছে কি এক্সপার্ট নলেজের মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করব। ইন্ট্রোডিউস আ মেডিকেল হেলথ সার্ভাইলেন্স প্রোগ্রাম, যেখানে হচ্ছে কি রেডিয়েশনের সোর্স আছে, সেখানে হচ্ছে কি একটা বাধ্যবাধকতা আছে যে আপনার কর্মীদেরকে অবশ্যই আপনাকে অ্যানুয়ালি হচ্ছে গিয়ে হেলথ চেক আপ করতে হবে। যেমন আমরা জানি যে রাশিয়াতে যেই আমাদের হচ্ছে গিয়ে আপনার পাওয়ার প্ল্যান্ট হয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেখানে হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে এন্ট্রেন্সে একটা হচ্ছে গিয়ে আপনার চেকিং ডিভাইস আছে বা একটা মেশিন আছে, যেটা দিয়ে আপনি যখন বের হবেন, বের হওয়ার আগে আপনাকে ওই মেশিনের পাস করে বের হইতে হবে। ওই মেশিন হচ্ছে ডিটেক্ট করবে যে আপনি কোনো রেডিয়েশনে এক্সপোজড হয়েছেন কিনা। ওকে, এটা হচ্ছে দৈনন্দিন একটা প্র্যাকটিস। এটার পাশাপাশি অ্যানুয়ালি বা বাৎসরিক একটা হচ্ছে হেলথ চেক আপ ওখানকার কর্মীদেরকে অবশ্যই করতে হবে, যাতে করে এটা ডিটারমাইন করা যায় যে রেডিয়েশনের দ্বারা তাদের কারো কোনো ক্ষতি হচ্ছে না। স্লিপ অ্যান্ড ট্রিপস, এটা হচ্ছে গিয়ে খুব কমন একটা হ্যাজার্ড কর্মক্ষেত্রে। স্লিপ অ্যান্ড ট্রিপ হ্যাজার্ডের জন্য আমাদেরকে যেটা করা প্রয়োজন, সবসময় আমাদের কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রপার হাউসকিপিং নিশ্চিত করা। আসলে স্লিপ ট্রিপসের হ্যাজার্ড গুলো হয় হচ্ছে গিয়ে আপনার যদি প্রপার হাউসকিপিং না থাকে, সেখান থেকে হচ্ছে গিয়ে স্লিপ ট্রিপ হ্যাজার্ড গুলো রেজ হয় আর কি। সো আমাদের কর্মক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্রপার হাউসকিপিং নিশ্চিত করব, ফ্লোরিং, কন্টামিনেশন অ্যান্ড অবস্টাকলস এগুলো যেন আপনার ফ্লোরে না থাকে, ফ্লোর যেন অবশ্যই ক্লিনিং করা থাকে। Human behavior and attributes that affect the risk of sleep and trips, তাড়াহুড়া না করা, কর্মক্ষেত্রে হর্স প্লে না করা, এনভায়রনমেন্টের কারণেও স্লিপ অ্যান্ড ট্রিপ হচ্ছে কি আপনার ইনক্রিজ হইতে পারে। যেমন আপনার হচ্ছে কি লাইটিং, পর্যাপ্ত আলো না থাকা, নয়েজ, অতিরিক্ত শব্দ থাকা, ওয়েদার কন্ডিশন ভালো না থাকা কারণে এটা হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে ফুটওয়্যার। আপনি আপনার কর্মীদেরকে যদি নিম্নমানের সেফটি শু, নিম্নমানের ফুটওয়্যার যদি তাদেরকে প্রোভাইড করেন, সেটার মাধ্যমেও তারা কি স্লিপ হ্যাজার্ডে এক্সপোজড হইতে পারে। টু ট্যাকেল দ্য রিস্ক অফ স্লিপ ট্রিপস ইন ইউর অর্গানাইজেশন, আমাদেরকে যেটা করতে হবে, টেক স্লিপস অ্যান্ড ট্রিপস সিরিয়াসলি, আমাদেরকে এটা সিরিয়াসলি নিতে হবে আর কি কর্মক্ষেত্রে। কারণ নর্মালি বেশিরভাগ সময় আমরা এটাকে হাস্য তামাশা করি আর কি। সো এটা হাস্য তামাশার কোনো বিষয় না। হয়তো আজকে আপনার কোনো কিছু হয় নাই, আরেকদিন হয়তো আপনার হচ্ছে গিয়ে ওর্স্ট কোনো কিছু হইতে পারে, খারাপ কোনো কিছু হইতে পারে। সো এই জন্য এটাকে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে, আমাদেরকে এগুলার কারণগুলোকে জানতে হবে এবং চিনতে হবে, এবং আমাদেরকে জানতে হবে যে এটা হচ্ছে প্রিভেন্টেবল, আমরা চাইলেই এটাকে প্রতিরোধ করতে পারি। ইউজ কন্ট্রোলস টু মিনিমাইজ দ্য রিস্ক, আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল মেজার্স ব্যবহার করব ঝুঁকিটাকে কমানোর জন্য। অ্যাজ এ ডিউটি হোল্ডার আমাদেরকে যেটা করা উচিত, বলা হচ্ছে যে গেট থিংস রাইট ফ্রম স্টার্ট, প্রথম থেকেই সবকিছু আমাদেরকে হচ্ছে কি বিবেচনা করতে হবে। কাজের জায়গা ডিজাইন করা, কাজের জায়গাটা যেন কি কনজেস্টেড না হয়ে যায়, চাপাচাপি চিপা যেন না হয়ে যায়। আমাদের পথচারী আপনার হাঁটা চলার রাস্তায় যেন পর্যাপ্ত আলো থাকে। ওকে, তারপরে ফ্লোরস গুলো যেন সুইটেবল ম্যাটেরিয়ালস, কিছু টাইলস আছে স্লিপারি টাইলস। ওকে, আমরা কর্মক্ষেত্রে ওই স্লিপারি টাইলস গুলো অ্যাভয়েড করতে পারি, যাতে করে আমাদের কর্মীরা হচ্ছে গিয়ে হাঁটা চলার সময় স্লিপ করে পড়ে না যায়। ওয়ার পসিবল প্রোভাইড ডেজিগনেটেড ওয়াকিং রুটস, যেখানে সম্ভব আমরা হাঁটা চলার জন্য আলাদা রাস্তা করে দিব। স্পেসিফাই এন্ড প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট ফুটওয়্যার এট ওয়ার্ক, আমরা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে কাজ করার জন্য সুনির্দিষ্ট ফুটওয়্যার অর্থাৎ সেফটি শু, জুতা প্রয়োজনে হচ্ছে গিয়ে প্রোভাইড করব অথবা ইউজ করার জন্য সাজেস্ট করব। কিপ ফ্লোরস ইন গুড কন্ডিশন, কাজের ফ্লোর গুলো হচ্ছে কি আমাদেরকে ভালো কন্ডিশনে রাখতে হবে। মেক শিওর লাইটিং ইজ চেক অ্যাজ এ পার্ট অফ রেগুলার ইন্সপেকশন, আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত লাইটিং চেক করতে হবে যে আমাদের আলোর মাত্রা ঠিক আছে কিনা। কিপ ওয়ার্ক এরিয়াস টাইডি অ্যান্ড ফ্রি ফ্রম অবস্ট্রাকশন, কর্মক্ষেত্রে আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাধা মুক্ত রাখতে হবে। ওকে, আমরা বেশিরভাগ সময় আমরা কি করি, সিঁড়িতে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রেখে দেই, সিঁড়িতে আমরা বিভিন্ন জিনিসপত্র রেখে দেই, এগুলা রাখা থেকে আমরা বিরত থাকবো। হাঁটা চলার রাস্তায় আমরা জিনিসপত্র রাখা থেকে বিরত থাকবো। ওকে, স্ট্রেস বলা হচ্ছে, স্ট্রেস হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে আরো একটা হ্যাজার্ড। স্ট্রেস ইজ অ্যান ইন্ডিভিজুয়াল রিয়াকশন টু এক্সেসিভ প্রেশার, অতিরিক্ত প্রেশারের কারণে এন্ড দেয়ার পার্সোনাল ডিমান্ড, তাদের পার্সোনাল হচ্ছে গিয়ে চাহিদার কারণে আপনার কর্মক্ষেত্রে কি হয়, কর্মীদের মধ্যে এই মানসিক চাপ তৈরি হয়।
প্রেশার, কাজের প্রেশার আপনাকে মোটিভেটেড রাখতে পারে কাজ করার সময়, কিন্তু যখনই আপনার হচ্ছে কি প্রেশারটা খুব বেশি হয়ে যাবে তখন সেটা হচ্ছে আপনার স্ট্রেস হয়ে যাবে, চাপ হয়ে যাবে আর কি। ওকে, সো ওয়ার্ক ফ্যাক্টর দ্যাট ক্রিয়েট স্ট্রেস ক্যান ইনক্লুড কি কি কারণে আপনার কর্মক্ষেত্রে স্ট্রেস হইতে পারে বলা হচ্ছে এক্সেসিভ ওয়ার্ক ডিমান্ড, আপনার এমপ্লয়ার বা অর্গানাইজেশনে যদি কাজের চাহিদা অনেক বেশি থাকে। নট এনাফ ওয়ার্ক, আবার কাজের যদি আপনার পর্যাপ্ত কাজ না থাকে সেখানেও কিন্তু আপনার স্ট্রেস তৈরি হয়। ফিয়ার অফ ফেইলিওর, আপনার হেরে যাওয়ার ভয়। বুলিং, কর্মক্ষেত্রে যদি কেউ কাউকে উপহাস করে সেখান থেকেও স্ট্রেস হইতে পারে। পুয়ার জব ডিজাইন, আপনার আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী, আপনার অনুযায়ী, দক্ষতা অনুযায়ী যেই কাজটা আপনি করতেছেন সেটা কি করতেছেন না, ম্যাচ করতেছেন। আপনার কাজ যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ না করে। ওকে, নরমালি আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে যে কাজের জন্য আপনি ওভার কোয়ালিফাইড, অর্থাৎ কাজের চাইতে আপনার কোয়ালিফিকেশন অনেক বেশি, সেই কাজ করতে গেলেও কি হবে না, আপনি মজা পাবেন না। আবার কাজের চাইতে আপনার কোয়ালিফিকেশন কম হইলেও সেই কাজেও আপনি করে মজা পাবেন না, যেখানে আপনার স্ট্রেস তৈরি করবে। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে যে যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজের জন্য অ্যাসাইন করব আর কি। এর পাশাপাশি নন ওয়ার্ক ফ্যাক্টরস দ্যাট ক্রিয়েট স্ট্রেস, কাজের বাইরে আর কি কি জিনিস স্ট্রেস এর কারণ হইতে পারে? ফ্যামিলি লাইফ, আপনার পারিবারিক জীবন এটার কারণ হইতে পারে। ফাইন্যান্সিয়াল ওরিজ, আপনার হচ্ছে গিয়ে আর্থিক হচ্ছে গিয়ে হইতে পারে, আর্থিক অবস্থা হইতে পারে। ডিভোর্স অথবা ব্রেকআপ। ওকে, হচ্ছে গিয়ে বার্থ অফ এ চাইল্ড, আপনার বেবি হয়েছে, আপনার বেবি অসুস্থ থাকতে পারে। তারপর হচ্ছে গিয়ে কি ব্রেভমেন্ট, ব্রেভমেন্ট কি? ব্রেভমেন্টের বাংলা কি? ডিকশনারি নাই কারো কাছে? ব্রেভমেন্ট মানে শোক, শোক করা, কোনো কারণে শোকার্ত হওয়া, অর্থাৎ আপনার কাছের কেউ হারায় গেছে, মারা গেছে, অসুস্থ, এরকম কারণে শোকার্ত হয়েও লোকজনের মধ্যে স্ট্রেস কাজ করে আর কি। সো অ্যাজ এ ডিউটি হোল্ডার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বি অ্যাওয়্যার অফ দ্য এফেক্টস অফ স্ট্রেস, আমাদেরকে স্ট্রেসের ইফেক্ট সম্পর্কে হচ্ছে কি অবগত হইতে হবে। এটার কারণে সাইকোলজিক্যাল ইফেক্ট হইতে পারে, সাইকোলজিক্যাল ইফেক্ট হয়ে আপনার হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার বাইরে যেতে পারে, আপনার শরীরের দুর্বলতা বাইরে যেতে পারে, আপনার স্টমাক আলসার হইতে পারে, ডাইজেস্টিভ ডিসঅর্ডার হইতে পারে, আপনি অতিরিক্ত ওজন হারাইতে পারেন, আবার অতিরিক্ত ওজন গেইনও করতে পারেন, হেডেক, আপনার মাথা ব্যথা হইতে পারে। ওকে, স্কিন র্যাশেস থেকে শুরু করে আপনার শোল্ডার মাসেলস থেকে শুরু করে ব্লাড ভিশন, আপনার হচ্ছে দৃষ্টিশক্তি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হইতে পারে। ইমোশনাল ইফেক্ট, আপনার হচ্ছে কি ইমোশনাল ইফেক্ট কি, আপনার টেনশন বাড়তে পারে, চিন্তা বাড়তে পারে, এনজাইটি, উদ্বিগ্নতা বাড়তে পারে, ডিপ্রেশন, হতাশা বাড়তে পারে, ফ্রাস্ট্রেশন, ক্ষুব্ধ বাড়তে পারে। লস অফ সেলফ কনফিডেন্স, আপনার হচ্ছে গিয়ে আত্মনির্ভরশীলতা বা সেলফ কনফিডেন্স। আরে আমি তো কনফিডেন্সের বাংলা ভুলে গেছি। আচ্ছা, কনফিডেন্সের বাংলা কি? আত্মবিশ্বাস স্যার। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। সো আত্মবিশ্বাস কমে যাইতে পারে স্ট্রেসের কারণে। বিহেভিয়ারাল এফেক্টস, তাদের বিহেভিয়ারও কি প্রভাবিত হইতে পারে। বিঞ্জ ইটিং মানে কি আমি বুঝি নাই, এত কঠিন কঠিন শব্দ লিখলে হবে? অতিরিক্ত খাওয়া, ও বা মাশাআল্লাহ, ভালো তো। টেনশন যদি টেনশনে কি অতিরিক্ত খায় নাকি? খাওয়া তো স্যার কমে যায়। টেনশনে অতিরিক্ত খাওয়ার হয়, কি বলেন জামান ভাই? ঘটনা কি সত্য নাকি? টেনশনে তো খাইতে পারে না, আমি দেখছি যে টেনশনে খাওয়ার ভিতরে ঢোকে না। কি বলেন, টেনশনে এরা বলতেছে টেনশনে নাকি মানুষ, তাহলে মানে ইউকে তে হয়তো মানুষ টেনশনে পড়লে বেশি বেশি খায় আর কি। হইতে পারে, হইতে পারে। তারপর হচ্ছে মিসইউজ অফ অ্যালকোহলস অর ড্রাগস। হ্যাঁ, এটা ঠিক আছে, অ্যালকোহলস আর ড্রাগ না, আমাদের দেশে মানুষ টেনশন হলে বিড়ি খায় নাকি? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। টেনশন হলে অনেকে সিগারেট খায় দেখছি, সিগারেট খেলে কত নাকি টেনশন ফ্রি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ।
তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাগ্রেসিভ অথবা প্যাসিভ বিহেভিয়ার করে, ওয়ার্ক প্লেসে কনফ্লিক্ট অ্যান্ড অ্যাবসেন্টিজম, অনুপস্থিত থাকার প্রবণতা বেড়ে যায়। যখন আপনার কাজ করে মজা পাবেন না, তখন হচ্ছে গিয়ে আপনি নর্মালি, আমি যদি এই জিনিসটা বলি যে বাংলাদেশে আমরা যারা জব করি, আমাদের মনে হয় যদি আমরা জব হোল্ডার চিন্তা করি, মোর দেন 90% মনে হয় তাদের জব নিয়ে অখুশি, নাকি কি বলেন জামান ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিকই। এখন এটা সবার ক্ষেত্রেই 90% লোকে আহ, মনে করে যে আরেক জায়গায় গেলে সে ভালো থাকবে আর কি, ওটা মনে হয় আর কি। কিন্তু আসলে ঘটনা না। আমি আমি আগে চিন্তা করতাম যে সারা জীবনে কি করলাম, সরকারি চাকরি করলাম না, 9টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করে, জীবনে তো শান্তি আর শান্তি। কিন্তু কয়েকজন সরকারি কর্মকর্তার সাথে কথা বললাম, কর্মচারীর সাথে কথা বললাম, তারাও বলে যে তারা এটাও নাকি তাদের ভালো লাগে না, তারাও নাকি অশান্তিতে আছে, তাদের অনেক অভিযোগ। সো অনেক সময় এটা কি হয় হচ্ছে গিয়া, নর্মালি আমরা আমরা হচ্ছে গিয়ে কি, আমাদের হচ্ছে গিয়ে আমরা যত পাই আমাদের ডিমান্ড তত বেশি বাড়ে আর কি। জি জি, তো রাইট রাইট। আমাদের ডিমান্ডটা বা আমাদের চাহিদাটা ক্রমবর্ধমান হওয়ার কারণে আম, আমরা হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশন লেভেলটা আমাদের খুব কম থাকে। আর এই জিনিসটাই হচ্ছে কি আমাদের নিজেদের অখুশির কারণ হয়ে দাঁড়ায় আর কি, যার জন্য আমরা নিজেরাই নিজেদের খুশি নষ্ট করি। এটা শুধুমাত্র যে আমরা দায়ী, বিষয়টা এরকম না। এটা হচ্ছে কি আমাদের কালচার বা আমাদের সিস্টেম আমাদেরকে করে ফেলছে আর কি, এরকম করে ফেলছে। So to manage stress effectively, you need to address 6 key areas of work design. আমাদেরকে ওয়ার্ক ডিজাইনের 3টা জায়গাতে কাজ করতে হবে। একটা হচ্ছে গিয়ে ডিমান্ড, হোয়াট আর দ্য ওয়ার্কলোড, ওয়ার্ক প্যাটার্ন এন্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট। আমাদেরকে সেই জিনিসটা হচ্ছে ডিটারমাইন করতে হবে এবং সেটা নিয়ে ওয়ার্কারদের সাথে ক্লিয়ারলি কথা বলতে হবে যদি আমরা এটাকে কি করতে চাই, অ্যাড্রেস করতে চাই এবং সমাধান করতে চাই। কন্ট্রোল, হাউ মাচ সে ডাজ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ ইন দ্য ওয়ে টু ডু দেয়ার ওয়ার্ক। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে কর্মীদেরকে অনেক সময় কি, আমরা যারা বস থাকি, আমরা আমাদের সাবঅর্ডিনেটদেরকে দিয়ে তাদেরকে বলার সুযোগ দেই না যে ডু অ্যাজ আই সে, আমি যেভাবে বলি ওভাবেই করো। এর পাশাপাশি হচ্ছে গিয়ে সাপোর্ট, তাদেরকে হচ্ছে গিয়ে এনকারেজ করার মতো কোনো ওয়ে থাকে না। আমি এরকম খুব কম অর্গানাইজেশন বাংলাদেশে পাইছি যারা হচ্ছে গিয়ে তাদের কর্মীদেরকে হচ্ছে গিয়ে অ্যানুয়ালি অথবা হচ্ছে গিয়ে মাসে অথবা 6 মাসে বছরে কোনো এমন কিছু অ্যাপ্রাইজাল দিছে যার কারণে তার কর্মীরা কি হবে, একটা স্যাটিসফ্যাকশন লেভেল আসবে বা এনকারেজড হবে। এমন খুব কম অর্গানাইজেশন পাইছি আর কি। কিছু আমি মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে পাইছি, তারা হচ্ছে গিয়ে কিছু ইভেন্ট করে, যেমন হচ্ছে গিয়ে ধরেন আপনার কিছু ট্যুরের আয়োজন করে বা মাঝে মাঝে খাওয়া দাওয়ার আয়োজন করে, বা হচ্ছে গিয়ে আমি এরকম একটা অর্গানাইজেশন পাইছি যারা হচ্ছে গিয়ে আপনার মোটিভেশনাল স্পিকার নিয়ে আসছিল তাদের কর্মীদেরকে মোটিভেট করার জন্য। এগুলো খুব রেয়ার কেস, আমি সচরাচর দেখি না, খুব কম অর্গানাইজেশনের সাথে এটা দেখছি আর কি। যেমন ভাই দেখছেন নাকি এরকম রিক্রিয়েশনাল যে ব্যবস্থাপনাগুলা? এটা আসলে কম কোম্পানিতে কাজটা করে আর কি। তো যেমন আমাদের কোম্পানিতে আছে, একবারে নাই তা না। পিকনিকের ব্যবস্থা আছে, পিকনিক হয় আর কি প্রতি বছর, না হলে 2 বছর পর পর একবার হয় আর কি, পিকনিকটা হয়। তো এটা এগুলো ডিপেন্ড একটা করে। করা উচিত কোম্পানির আসলে। কিছু কিছু কোম্পানি আছে তারা কি করে, প্রফিট শেয়ার করে দিয়ে বলছে যে ঠিক আছে আমি তো প্রফিট শেয়ার করছি, আর কিছু করা লাগবে না। বিষয়টা ওরকম না। কিছু রিক্রিয়েশনাল ব্যবস্থাপনা আমার মনে হয় থাকা উচিত, এতে করে লিস্ট আমাদের হচ্ছে গিয়ে নর্মালি আমরা তো হচ্ছে গিয়ে মেশিনের মতো লাইফ লিড করতেছি, আমাদের নিজের বলতে আর কিছু নাই আর কি। কিছু সময় ফ্যামিলির, জি কিছু সময় কোম্পানির। আমি যতক্ষণ ঘুমায় আছি শুধু ওই ঘুমটাই মনে হয় আমার নিজের। কি বলেন জামান ভাই? জি জি, আমরা তো ওইরকম, আমরা তো মোটামুটি পড়া যাচ্ছে এরকম হয়, রোবটের মতো আছে। ঘুম থেকে উঠে অফিস, অফিস থেকে এসে বাসায় এসে একটু ইয়ে করার পরে আবার ঘুম থেকে উঠে অফিস, একটা একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে আর কি আমরা। একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে। এটা আসলে আমার মনে হয় না যে এশিয়ার বাইরের রাষ্ট্রগুলো এমন বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে এশিয়ার বাইরের রাষ্ট্রগুলো হয়তো একটু ভিন্নতা আছে। শুধু এশিয়ার মধ্যেই হচ্ছে, এশিয়া মহাদেশেই হচ্ছে কি আমরা এরকম আর কি, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই এই রাষ্ট্রগুলোতে এই বিষয়গুলো এমন। ওকে, তারপর হচ্ছে কি আপনার রিলেশনশিপ। ডু ইউ হ্যাভ পজিটিভ ওয়েজ টু অ্যাভয়েড কনফ্লিক্ট অ্যান্ড ডিল উইথ আনএক্সেপ্টেবল বিহেভিয়ার্স। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে অফিসে কি করি, আমরা আমাদের কর্মক্ষেত্রে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সুলভ যেই সম্পর্কটা সেটা হচ্ছে গিয়ে মেনটেন করি না, বা আমাদের সুপেরিয়ররা সবসময় বসি একটা ভাবসাব নিয়ে থাকে। সো যেখানে দেখবেন যে আপনার বসদের মধ্যে এবং তার সাবঅর্ডিনেটদের মধ্যে ফ্রেন্ডলি একটা সম্পর্ক আছে, ওখানে কাজের পরিবেশও ভালো থাকে এবং হচ্ছে গিয়ে আপনার কাজও ভালো হয়।
রোল, ডু পিপল আন্ডারস্ট্যান্ড দেয়ার রোল উইদিন দ্য অর্গানাইজেশন। মাঝে মাঝে আমাদের কিছু পজিশন আছে যে কর্মীরা জানেই না যে আসলে তাদের কি কাজ কি। ওকে, কনফ্লিক্ট হয়ে যায়, একজন আরেকজন কাজের মধ্যে হস্তক্ষেপ করে। ওকে, সো এই কনফ্লিকশনটা হচ্ছে কি আরো বড় একটা সমস্যা, যে কনফ্লিকশনটা হয় যে কার কি কাজ, আমি কাজ করতেছি আমার কাজের মধ্যে আরেকজন বাধা দিচ্ছে, সেই কাজ করতেছে তার কাজের মধ্যে আরেকজন বাধা দিচ্ছে। ওকে, বা আমি আমার অ্যাকচুয়াল কাজটা কি সেটা আমি জানি কিনা। আমাদের মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে এটা একটা সমস্যা আছে। এই সমস্যাটা কেন থাকবে না? দেখেন বাংলাদেশে আপনি যদি এখন বিডি জব যদি আপনি সার্চ করেন, যে এটার মধ্যে যতগুলো জব সার্কুলার আছে, মোর দ্যান 90% জব সার্কুলারে দেখবেন যে জব রেসপন্সিবিলিটি গুলো দেয়া থাকে, সেই রেসপন্সিবিলিটির লাস্টে একটা কলম দেয়া থাকবে যে অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো কাজ করতে বাধ্য থাকবে। সো বিষয়টা যদি এমনই হয় যে আমি হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে মেকানিকের একজন লোক, এখন কোম্পানির প্রয়োজন হইতেছে যে তার রিসেপশনে একজন লোক লাগবে একদিনের জন্য, আমাকে যদি নিয়ে রিসেপশনে দাঁড় করায় দেয় তাহলে তো বিষয়টা হইলো না। এরকম আর কি। এরপর হচ্ছে চেঞ্জ, হাউ ইজ অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজড অ্যান্ড কমিউনিকেটেড ইন দ্য অর্গানাইজেশন। এটাকে আমরা হচ্ছে কি এমওসি বলি আর কি, ম্যানেজমেন্ট অফ চেঞ্জ বলি আমরা। অনেক সময় ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে প্রমোশন ডিমোশন হয়ে থাকে। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যোগ্য যিনি, তাকে হচ্ছে গিয়ে প্রমোশন না দিয়া যিনি হচ্ছে চাটুকারিতা করে তাকে প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। সো যার মধ্যে কি হয়, টিমের বাকি সদস্যদের মধ্যে একটা হচ্ছে গিয়ে তৈরি দেয় আর কি, স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেয়, এবং যেখান থেকে হচ্ছে গিয়ে অনেক সমস্যার সূত্রপাত হয় আর কি। সো আমরা চেষ্টা করব আমাদের কর্মক্ষেত্রে এই ধরনের হ্যাজার্ড গুলোকে ফাইন্ড আউট করার জন্য, যদি সম্ভব হয়, যদিও আমাদের নিজেদের মধ্যে এই ধরনের ঘটনাগুলো ঘটে, তারপরেও যদি সম্ভব হয় এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা একটা হচ্ছে গিয়ে ভালো কর্মক্ষেত্র ডেভেলপ করতে পারি আমাদের কর্মীদের জন্য। আমরা এখান থেকে বেস্ট প্র্যাকটিসটা শিখতেছি যাতে করে আমরা মিনিমাম কিছু একটা ইমপ্লিমেন্ট করতে পারি আর কি আমাদের কর্মক্ষেত্রে। টেম্পারেচার, কর্মক্ষেত্রে অতিরিক্ত টেম্পারেচার হচ্ছে গিয়ে আপনার অতিরিক্ত, সেটা অনেক বেশি ঠান্ডা হইলেও আমাদের জন্য ভালো না, অনেক বেশি গরম হইলেও আমাদের জন্য ভালো না। তো এই জন্য কর্মক্ষেত্রে টেম্পারেচারটা যেন ফ্রেন্ডলি থাকে এবং আমাদের কর্মীদের যেন কি কমফোর্টেবল থাকার মতো একটা অবস্থান থাকে আর কি। এখানে যেটা বলা হচ্ছে, জেনারেলি দ্য টেম্পারেচার ইন দ্য ওয়ার্ক রুমস শুড বি অ্যাটলিস্ট 60 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বলেন কার কার কর্মক্ষেত্রে 16 ডিগ্রি সেলসিয়াস আছে? আমি যেখানে আছি আমার এখানে মনে হয় এসি চলতেছে 22 ডিগ্রি সেলসিয়াসে। রামান ভাই, এটা কি আমাদের বাংলাদেশে সম্ভব কিনা? না স্যার, সম্ভব না। এটা তো বাংলাদেশের রেসপেক্টের মানে না, এটা অন্য কান্ট্রি হতে পারে। হ্যাঁ, ওই যে ইউকে তো এমনিতেই বাইরে টেম্পারেচার মনে হয় 20-এর উপরে উঠে না নাকি? সো এটা হয়তো ওদের জন্য এটা ডিজাইন করছে। তো আমরা কি করব, আমরা নরমালি আমাদের দেশের জন্য তো স্ট্যান্ডার্ড আছে, আমরা হচ্ছে গিয়ে 30-32, এটা হচ্ছে আমাদের জন্য নরমাল 25। টেম্পারেচার। 32 না? জি স্যার, ওরকম। আর ভালো স্বাস্থ্যকর হচ্ছে 25। এটা তো হচ্ছে ইনডোরের জন্য, 25 এটা হচ্ছে গিয়ে হেলদি আর কি। আউটডোরের জন্য তো 25 মুশকিল। জি স্যার। হ্যাঁ, আউটডোরে তো নরমালি সূর্য উঁকি মারলেই হচ্ছে গিয়ে টেম্পারেচার বোঝা যাবে 30। এবং ওকে, সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে যখন এক্সট্রিম টেম্পারেচার যখন হয় 36, 34, 35 যখন হয়ে যায় টেম্পারেচার, তখন আমরা কি করব, আমরা আমাদের কর্মীদেরকে ফ্রিকোয়েন্টলি রেস্ট নেওয়ার বিষয়ে হচ্ছে গিয়ে তাগাদা দিব। আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে আমাদের কাজগুলাকে আর্লি মর্নিং অথবা লেট ইভিনিং, লেট ইন দ্য আফটারনুন হচ্ছে গিয়ে শিডিউল করার জন্য, অথবা নাইট শিফটে শিফট করার জন্য, অথবা তাদের দিনে যদি কাজ ডে আওয়ার যদি কাজ করতেই হয় ফ্রিকোয়েন্টলি তাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য, পর্যাপ্ত খাবার পানি প্রোভাইড করার জন্য, মাঝে মাঝে হচ্ছে গিয়ে ওটস স্যালাইন প্রোভাইড করার জন্য। আবার ওটস স্যালাইনের ক্ষেত্রে আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, প্রতিনিয়ত ওটস স্যালাইন কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ ওটস স্যালাইন মানুষের ব্লাড প্রেশারে কি করতে পারে, চেঞ্জ নিয়ে আসতে পারে। তো এই জন্য প্রতিনিয়ত হচ্ছে গিয়ে ওটস স্যালাইন কনজাম্পশনেও আমাদের কর্মীদেরকে সতর্ক করতে হবে। ভেহিকলস এন্ড ট্রান্সপোর্ট সেফটি। সো আমাদের হচ্ছে গিয়ে নরমালি আমাদের কর্মক্ষেত্রে তো এই জিনিসটা খুবই কমন থাকে। ভেহিকল এন্ড ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করি। আমরা হচ্ছে গিয়ে পিকআপ থেকে শুরু করে এক্সকাভেটর, পেলোডার, অনেক ধরনের হেভি ইকুইপমেন্ট ব্যবহার করি। সো আমরা যখন এই ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি, আমাদেরকে এই ইকুইপমেন্ট গুলোর সতর্কতা গুলাকে আমাদেরকে জানতে হবে। অবশ্যই ইকুইপমেন্টকে অপারেট করার জন্য একজন ট্রেন্ড অপারেটর লাগবে। হেভি ইকুইপমেন্টের জন্য তার সাথে একজন ফ্ল্যাগম্যান অথবা অ্যাসিস্ট্যান্ট অথবা হেল্পার লাগবে। ওকে, ভেহিকলের কি হ্যাজার্ড আছে, কি কি হ্যাজার্ড হইতে পারে এই হেভি ইকুইপমেন্ট ভেহিকল ট্রান্সপোর্টে? বিং হিট অর রান ওভার বাই মুভিং ভেহিকলস। মুভিং ভেহিকল কি করতে পারে, চলতি অবস্থায় কাউকে আঘাত করতে পারে।
বিং স্টাক বাই ফলিং অবজেক্ট ফ্রম ভেহিকেল, ভেহিকেল থেকে কোনো কিছু পড়ে গিয়ে কারো গায়ে পড়তে পারে। ফলিং ফ্রম ভেহিকেলস হোয়াইল লোডিং অর আনলোডিং, ভেহিকেলের মধ্যে কোনো কিছু লোড আনলোড করার সময় সেখান থেকে কোনো কিছু পড়তে পারে। ভেহিকেলস ওভারটার্নিং, ভেহিকেলস নিজেই কি কাত হয়ে পড়ে যেতে পারে বা উল্টায় যেতে পারে। So the only truly effective solution is to keep vehicles and pedestrians entirely separate. বলা হচ্ছে যে যদি আপনার ভেহিকেল মুভমেন্টটা অনেক বেশি হয় সেক্ষেত্রে ভেহিকেল মুভমেন্টের রাস্তাটা এবং পথচারীদের রাস্তাটা আলাদা করে দেয়া। যেমন আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে ঢাকা শহরে কি করছি, ফুটপাত করছি। সো কর্মক্ষেত্রেও যদি এরকম হচ্ছে গিয়ে পেডেস্ট্রিয়ানের জন্য পথচারীদের জন্য আলাদা রাস্তা করা যায়, সেটা হচ্ছে গিয়ে কি বেস্ট সলিউশন হয় আর কি, ফিজিক্যালি তাদেরকে সেপারেট করা। If people do work where there are vehicles, then physical separation by barriers is better than having marked walkways. So আমরা অনেক জায়গায় হচ্ছে কি পথচারী রাস্তাটা হচ্ছে মার্ক করে দেওয়া হয় আর কি, মার্ক করে দেওয়া হয় ইন এ ওয়ে ইটস ওকে, কিন্তু যদি আপনি ফিজিক্যালি যদি সেপারেট করে দিতে পারেন সেটা হচ্ছে গিয়ে বেস্ট আর কি। If you and your team work in an office environment, don't think this isn't about you. Lots of people get injured in the parks, in car parks or on approaches of office building because they are often off public roads and they think they are safe but they are not. So আমরা যারা হচ্ছে গিয়ে অফিসে কাজ করি তারা যদি মনে করে যে এই সেফটিটা তাদের জন্য না, সেক্ষেত্রে তারা হচ্ছে কি আপনার পার্কিং এরিয়াতে বা তারা যখন অফিসে আসতেছে বা রাস্তায় পাবলিক রোডেও তারা কিন্তু আক্রান্ত হইতে পারে যদি সতর্কতা অবলম্বন না করে। There are particular problems with reversing vehicles, especially if the driver has a restricted view of the back of the vehicle. So বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে দুর্ঘটনাগুলো কখন ঘটে, ভেহিকেলটা যখন রিভার্সে দেয় তখন। কারণ কর্মক্ষেত্রে কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভেহিকেলগুলোকে মাঝে মাঝে রিভার্সে যাইতে হয় আর কি, স্পেশালি ফকলিফট বা এই ধরনের ইকুইপমেন্ট গুলাকে। সো এগুলো যখন ব্যাকে যায়, নর্মালি ইকুইপমেন্টের মধ্যে কি একটা হচ্ছে গিয়ে আপনার সিগন্যাল লাইট থাকতে হয় অবশ্যই এটার মধ্যে, যাতে করে দূর থেকে লোকজন বুঝতে পারে যে ভেহিকেল ইজ আন্ডার অপারেশন, অথবা এটা যখন রিভার্সে যাবে তখন রিভার্সে একটা অ্যালার্ম বাজতে হবে অবশ্যই। ওকে, এরকম রিভার্সে অ্যালার্ম যখন বাজবে তখন পিছনে যদি কেউ থাকে তারা সতর্ক হয়ে যাবে আর কি। মিনিমাইজ দ্য নিড ফর ভেহিকেলস টু রিভার্স, ফর এক্সাম্পল বাই সেটিং আপ ওয়ান ওয়ে সিস্টেম। সো আমরা হচ্ছে গিয়ে ভেহিকেলস এর রিভার্সে যাওয়াটা হচ্ছে কি আমরা কমাই দিতে পারি ওয়ান ওয়ে সিস্টেম ডেভেলপ করার মাধ্যমে। গেট সামওয়ান টু ওয়াচ দ্য ভেহিকেল রিভার্সিং, যখন হচ্ছে কোনো ভেহিকেল রিভার্সে যাবে আমরা ওখানে একজন ফ্ল্যাগম্যান অথবা সিগন্যালম্যান আমরা সেখানে অ্যাসাইন করব। মেক এভরিওয়ান অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার অফ রিভার্সিং ভেহিকেলস, এবং আমাদের বাকি যারা আছে সবাইকে আমরা ভেহিকেল রিভার্সিং এর বিষয়ে যে সতর্কতা সেটা আমরা সবাইকে অবগত করব আর কি। As a duty holder, you will need to make sure that vehicle risk in the areas you are responsible are managed effectively. Ask yourself the following questions. So নিজেদেরকে কিছু কোশ্চেন করতে হবে যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কি সমস্যাগুলো সমাধান করতে হবে। What vehicles are operating and what they are doing. So আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে আমাদের কর্মস্থলে কি কি ভেহিকেল অপারেট হচ্ছে এবং তারা কি করতেছে। ওকে, ইন পার্টিকুলার কনসিডারেশন তাদের কারো কি রিভার্সিং এর কোনো অপারেশন আছে কিনা, লোডিং আনলোডিং করতেছি কিনা, টিপিং করতেছি কিনা, ক্লিনিং করতেছি কিনা, মেইনটেনেন্স অথবা রিপেয়ারের মধ্যে কিছু আছে কিনা, স্টেবিলিটির কোনো ইস্যু আছে কিনা, অথবা আদার স্পেসিফিক কোনো হ্যাজার্ড আছে কিনা। যদি আমরা কোনো কিছু ফাইন্ড আউট করতে পারি সেক্ষেত্রে সে অনুযায়ী আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি আমাদের যারা ড্রাইভার্স আছে, যারা সিগন্যালম্যান আছে, তাদের পর্যাপ্ত ট্রেনিং আছে কিনা। ওকে, এবং আমাদের যারা পথচারী আছে, যারা রাস্তায় চলাচল করে, তারা সচেতন কিনা, তাদের দ্বারা কোনো হচ্ছে কি আপনার এটা কি বলে তাদের অ্যাওয়ারনেস যথাযথ আছে কিনা সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। হোয়াট সেফ ওয়ার্কিং প্র্যাকটিসেস আর ইন প্লেস, আমাদের সেফ ওয়ার্কিং প্র্যাকটিসেস গুলা ইন প্লেসে আছে কিনা, সবাই নিরাপদে কাজ করতেছি কিনা। এরপর হচ্ছে ভাইব্রেশনটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি যে ভাইব্রেশন অনেক কারণে হইতে পারে। ভাইব্রেশনটা হচ্ছে কি আমাদের ওয়ার্ক স্টেশনের কারণে হইতে পারে, আমাদের ওয়ার্কের টুলস এর কারণে হইতে পারে। ওকে, ভাইব্রেশনটা দুই রকম, একটা হচ্ছে কি হ্যান্ড আর্ম ভাইব্রেশন HAV, আর একটা হচ্ছে হোল বডি ভাইব্রেশন যেটাকে বলে WVV। ওকে, HAV is transmitted from work activities into workers hand and arms, এটা হচ্ছে কি কাজের মাধ্যমে কর্মীদের হাতের মধ্যে
এবং আর্মের মধ্যে অর্থাৎ হচ্ছে কি আপনার বাহুর মধ্যে হচ্ছে কি আসতে পারে এবং আইসা এটা কি কি কারণে হতে পারে? আপনি যখন হ্যান্ড হেল্ড পাওয়ার টুলস ব্যবহার করবেন, রোড ব্রেকার্স, আবার অনেক জায়গায় দেখবেন যে ম্যানুয়াল রোড কম্প্যাক্টর ব্যবহার করে সিভিল কাজের ক্ষেত্রে। এগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন ওই ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করার কারণে, গ্রাইন্ডার ব্যবহার করার কারণে, ওকে, গ্রাস ট্রিমার ব্যবহার করার মাধ্যমে, এগুলোর মাধ্যমে কি হয়, ফ্রিকুয়েন্টলি আমাদের হাত এবং বাহুটা হচ্ছে গিয়ে ভাইব্রেশনের মধ্যে এক্সপোজড হয়। তখন কি হয়, এটার কারণে আমাদের আঙ্গুল থেকে শুরু করে আমাদের হাত পর্যন্ত কি প্রভাবিত হইতে পারে, হাতের মধ্যে ঝিঝি করা, আঙ্গুলের মধ্যে ঝিঝি করা, এই ধরনের ইস্যুগুলো হইতে পারে। সো যদি আমাদের কর্মীদেরকে আমাদেরকে মাঝে মাঝে হচ্ছে গিয়ে চেক আপ করতে হবে যে এই ধরনের ইস্যু তাদের আছে কিনা, তাদের সাথে কনসাল্ট করতে হবে, কথা বলতে হবে। এবং একজন কর্মী সারাদিন যেন এই ধরনের ভাইব্রেশনে যেন এক্সপোজ না থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল তথা তাদেরকে জব শিডিউলিং এর মাধ্যমে। তারপর হচ্ছে হোল বডি ভাইব্রেশন। হোল বডি ভাইব্রেশন কি কারণে হইতে পারে? যখন হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যে থাকবেন, ট্রেনের ড্রাইভার, অথবা আপনি যখন ট্রাক্টর চালাবেন, ট্রাক্টর, এই যে মাঠে যে হাল চাষ করে যে ট্রাক্টর গুলো আছে, অথবা হচ্ছে গিয়ে সিটিতে এগুলো কম দেখা যায়, এগুলো হচ্ছে গিয়ে আপনার ইয়াতে দেখা যায় আর কি, আপনার মফস্বল এলাকাগুলোতে দেখা যায় আর কি, কিছু ট্রাক্টর পাওয়া যায় যেগুলো হচ্ছে কি আপনার ম্যাটেরিয়ালস ক্যারি করে। ওকে, সো এই ধরনের যখন কোনো ইকুইপমেন্ট আপনার কাছে থাকবে যেখানে যেই ইকুইপমেন্টের কারণে বা যে অবস্থানের কারণে আপনার কর্মীর পুরো বডি কি করতেছে, ভাইব্রেট করতেছে, সো পুরো বডি যখন ভাইব্রেট হবে তখন ওই ভাইব্রেশনের কারণে কি হতে পারে, মাসকুলোস্কেলেটাল যে ডিসঅর্ডার গুলো আছে, এমএসডি, সেই ডিসঅর্ডার গুলো হইতে পারে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কি আপনার কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, ওকে, এই ধরনের ডিসঅর্ডার গুলো হইতে পারে আর কি। সো আমাদেরকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি আমাদের এরকম কোনো অ্যাক্টিভিটিস থাকে সেক্ষেত্রে আমাদের কর্মীদেরকে জব শিডিউলিং এর মাধ্যমে তাদের এক্সপোজার কমাইতে হবে, অথবা যতটা সম্ভব হয় যদি কোনো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মাধ্যমে এটাকে অ্যাভয়েড করা যায় আমাদেরকে সেই পদক্ষেপ নিতে হবে। If any of the following apply to your team, you may need to take action to minimize the risk of injury. আমাদেরকে অবশ্যই অ্যাকশন নিতে হবে যদি নিচের এই জিনিসগুলো ভাই, জি ভাই আজকে কি আমাদের লাস্ট ক্লাস চলতেছে? বুঝতে পারিনি। বললাম আজকে কি আমাদের লাস্ট ক্লাস চলতেছে? লাস্ট ক্লাস? না না, আমাদের আগামীকালকে আরো একটা ক্লাস হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা মনে হয় অ্যাক্সিডেন্টের উপর না? মডিউল 6 and 7 যেটাতে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হ্যাঁ, ইনভেস্টিগেশন আছে হ্যাঁ, আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। এবং বৃহস্পতিবার আমাদের এক্সাম প্রিপারেশন একটা ক্লাস হবে। বৃহস্পতিবারে এক্সাম প্রিপারেশন ক্লাসের পরেই হচ্ছে গিয়ে আপনাদেরকে রিস্ক অ্যাসেসমেন্টের হচ্ছে গিয়ে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। এরপর থেকে বৃহস্পতিবার ক্লাসের পর থেকে আপনাদের পরীক্ষা শুরু। শনিবার রাত পর্যন্ত আপনাদের সময় থাকবে। শনিবার রাতের মধ্যে আপনাদেরকে হচ্ছে গিয়ে সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর কি। শনিবার? স্যার ইনফরমেশনটা যদি আরেকবার বলতেন স্যার, মানে আমি নেটের সমস্যার কারণে শুনতে পারি না ওটা স্যার। ওকে, ইনফরমেশনটা হচ্ছে আপনাদের আগামীকালকে হচ্ছে গিয়ে মডিউল 6-7 এর ক্লাস হবে। আগামী পরশুদিন বৃহস্পতিবার হচ্ছে এক্সাম প্রিপারেশনের একটা ক্লাস হবে। এক্সাম প্রিপারেশনের ক্লাসের পরেই হচ্ছে গিয়ে আপনাদেরকে এক্সামের জন্য যে পিডিএফটা বা যে অ্যাসাইনমেন্টটা করার সেটা দিয়ে দেওয়া হবে। আপনারা তখন থেকে সেটা করা শুরু করবেন। শুক্রবার শনিবার 2 দিন সময় পাবেন। শনিবার রাতের মধ্যে আপনারা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন আর কি, রাত 12টার মধ্যে। জি স্যার, জি স্যার শুনতে পারছি স্যার, ধন্যবাদ। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। একটু জটিলতা ছিল যে আমার একটু পার্সোনাল অবশ্য সমস্যা, আমার তো বৃহস্পতি শুক্র একটু সমস্যা, সেক্ষেত্রে কি কি বুদ্ধি করা যেতে পারে? আপনি হচ্ছে গিয়ে কাইন্ডলি তাহলে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ওই যে টিমের সাথে যোগাযোগ করেন, টিম আপনাকে একটা সমাধান করে দিবে আর কি, আপনার জন্য পরীক্ষার হয়তো সময়টা একটু বাড়ায় দিবে আর কি আপনাকে। ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ডু ওয়ার্কার্স রিপোর্ট টিংলিং অর নামনেস ইন দেয়ার হ্যান্ডস অর ফিঙ্গার আফটার ইউজিং ভাইব্রেটিং টুলস। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কর্মীদের কাছ থেকে কোনো অভিযোগ আসতেছে কিনা যে তারা হচ্ছে গিয়ে ভাইব্রেটিং টুলস ব্যবহার করার পরে তাদের আঙ্গুলে অথবা হাতে ঝিঁঝি অথবা অবশ হয়ে যাওয়া এরকম কোনো কিছু তারা ফেস করতেছে কিনা। যদি এরকম কোনো কিছু তারা এক্সপেরিয়েন্স করে তাহলে অবশ্যই আমাদেরকে ইমিডিয়েটলি হচ্ছে গিয়ে তাদের মেডিকেল অ্যাটেনশন নিতে হবে। এটার পাশাপাশি তা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় তাদেরকে ওই কাজ থেকে বিরত রাখতে হবে। এই জিনিসটা যেন না হয় সেজন্য আমি বলতেছিলাম যে জব শিডিউলিং, আমরা যেন জব শিডিউলিং এর মাধ্যমে তাদের এই কাজের মধ্যে এক্সপোজারটা যেন কমাই আর কি। Do workers hold work pieces that vibrate while being processed by power machineries
সো আপনার কর্মক্ষেত্রে এমন কোনো মেশিনারি আছে কিনা যেটা হচ্ছে গিয়ে যখন অপারেটেড অবস্থায় থাকে ওই কি আপনার কর্মীদেরকে সেটা ধরে থাকতে হয়, যেমন গ্রাস ট্রিমিং টুলস, এটা যখন অপারেটিং অবস্থায় থাকে তখন এটাকে তো ধরে রাখতে হয়, কারণ এটাকে ধরে না রাখলে এটা তো আপনার হচ্ছে গিয়ে গাছকে আপনার ইয়াকে ট্রিম করবেন, এটা আপনার গাছটাকে কেটেই ফেলবে। তারপর হচ্ছে গিয়ে আপনার গ্রাইন্ডিং টুলস, ভাইব্রেটিং একটা টুলস, আপনাকে এটা ধরে রাখতে হচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আপনার হ্যামার ড্রিলস, স্যান্ডার্স, পাওয়ার মোয়ার্স, তারপর হচ্ছে গিয়ে আপনার স্যান্ডার্স। সো এই ধরনের কোন টুলস আপনার কর্মীরা রেগুলারলি ব্যবহার করতেছে কিনা এই জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ডু ওয়ার্কার্স রেগুলারলি অপারেট হ্যামার অ্যাকশন টুলস ফর মোর দ্যান 15 মিনিটস পার ডে। ওকে, অথবা তারা হচ্ছে গিয়ে সাম রোটারি অ্যান্ড আদার অ্যাকশন টুলস ফর মোর দ্যান অ্যাবাউট 1 আওয়ার পার ডে। সো যেগুলো হচ্ছে কি আপনার হেভি ভাইব্রেটিং টুলস, এগুলো কি 15 মিনিটের বেশি তারা অপারেট করতেছে কিনা, অথবা যেগুলো হচ্ছে গিয়ে কম ভাইব্রেশন টুলস ওগুলো কি 1 ঘন্টার বেশি সময় তারা ব্যবহার করতেছে কিনা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ডু ইউ ওয়ার্ক ইন অ্যান ইন্ডাস্ট্রি ওয়ার এক্সপোজার্স টু ভাইব্রেশন আর পার্টিকুলারলি হাই সাচ অ্যাজ কনস্ট্রাকশন, ফাউন্ডারিজ, হেভি স্টিল ফেব্রিকেশন অর শিপইয়ার্ড? ওকে, সো আপনার ইন্ডাস্ট্রি কি এই ধরনের কিনা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। So to getting it right, although there is a wide range of common hazard, there are some simple steps which can be applied in all cases. প্রথমে assess the risk, আমাদেরকে রিস্কটাকে অ্যাসেস করতে হবে। Involve your team in assessing the risk in developing solution. So আমরা যখন কোনো একটা রিস্ককে অ্যাসেস করতেছি আমরা নিজেরা সেটাকে করব না। কেন আমরা নিজেরা সেটাকে করব না? কারণ আমরা নিজেরা সেটা করলে আমার টিমের কাছে সেটা গ্রহণযোগ্যতা হইলেও হইতে পারে, আবার অনেক সময় গ্রহণযোগ্য হবে কিন্তু কম হবে। তো তখন আমরা কি করব, এই জন্য আমরা কি করব, আমরা যখন রিস্ক অ্যাসেসমেন্টটা করব তখন আমরা আমাদের টিমকে সেখানে ইনভলভ করব। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম হয়তো যে একটা রিস্ক অ্যাসেসমেন্ট টিমের মধ্যে একজন সেফটি প্রফেশনাল, একজন ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট বা ম্যানেজমেন্ট টিম থেকে একজন ম্যানেজার এবং ওয়ার্কার টিম থেকে একজন ওয়ার্ক টিম লিডার অথবা একজন সুপারভাইজার আপনার থাকতে হবে। এতে করে কি হবে, আপনি তাদের সাথে কনসাল্ট করে একটা সলিউশন আপনি নিতে পারবেন। এখন একটা সমস্যা আপনি আইডেন্টিফাই করলেন, ওই সমস্যার একটা সমাধান আপনি আপনার মতো করে দিলেন। এই সমাধানটার আরো কোনো ইস্যু আছে কিনা সেটা হচ্ছে কি যারা কাজ করে তাদের কাছ থেকে অপিনিয়ন নিতে হবে, আপনার ইঞ্জিনিয়ারিং টিমের কাছ থেকে অপিনিয়ন নিতে হবে, কিছু কমন বাদ দিয়ে স্পেসিফিক যদি কোনো ইস্যু থাকে সেটার জন্য আর কি। প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড ট্রেনিং টু এনিওয়ান হু নিডস টু নো, যাদের জানা প্রয়োজন তাদের সবাইকে আপনাকে ইনফরমেশন দিতে হবে এবং ট্রেনিং করাইতে হবে। কাদের জানা প্রয়োজন? যারা ওই রিস্ক গুলোতে এক্সপোজড হবে, যারা ওই কাজটা নিজেরা করবে, তাদের সবাই এটা জানা প্রয়োজন। ক্যারি আউট রেগুলার ওয়ার্কপ্লেস ইন্সপেকশন, আমাদেরকে প্রতিনিয়ত আমাদের কর্মক্ষেত্রকে কি করতে হবে, ইন্সপেকশন করতে হবে, যাচাই বাছাই করতে হবে। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের কর্মক্ষেত্রে আমাদেরকে ইন্সপেকশন করতে হবে, এটা ফাইন্ড আউট করতে হবে যে আমাদের কর্মক্ষেত্রে এমন কি আছে যেটা আমার কর্মীদের জন্য ক্ষতিকর হইতে পারে, আমার সম্পদের জন্য ক্ষতিকর হইতে পারে এবং এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর হইতে পারে। কিছু বিষয় আমাদেরকে যেটা করতে হবে, গেট কম্পিটেন্ট অ্যাডভাইস অ্যান্ড অ্যাক্ট অন দ্য রিকমেন্ডেশন, আমাদেরকে কিছু বিষয়ে কম্পিটেন্ট পার্সনের অ্যাডভাইস নিতে হবে। এখন ধরেন ইন টার্মস অফ সেফটি আমি আর আপনি এক্সপার্ট, কিন্তু রেডিয়েশন সেটার বিষয়ে তো আমি আর আপনি এক্সপার্ট না। ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিছু বিষয় আমি আর আপনি এক্সপার্ট, ওকে, বাকি সব বিষয় তো আমি আর আপনি এক্সপার্ট না। সো আমরা যে বিষয়ে এক্সপার্ট, কোনো একটা বিষয় আমরা এক্সপার্ট নাও হইতে পারি, ইট ডাজন্ট মিন দ্যাট আমি সেফটি হিসেবে কোয়ালিফাইড না। ওকে, সো আপনার কোনো একটা সাবজেক্ট সম্পর্কে যদি আপনার স্পেসিফিক গাইডেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই কম্পিটেন্ট গাইডেন্স নেবেন, কম্পিটেন্ট অ্যাডভাইস নেবেন এবং কম্পিটেন্ট পার্সনের অ্যাডভাইস অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে অ্যাকশন নেবেন আর কি, বা তার রিকমেন্ডেশন অনুযায়ী আপনি অ্যাকশন নেবেন। সো এই হচ্ছে আমাদের হ্যাজার্ড আইডেন্টিফাইং মডিউলস। বোরিং একটা মডিউলস, কি বলেন, বোরিং না? হ্যাঁ, অনেকটা বোরিং ছিল আসলে। এখন এগুলো যতগুলো কথা বলছেন অনেকগুলো তো মনে রাখা সম্ভব না। এই জিনিস কি সব পরীক্ষার মধ্যে কাজে লাগবে কি না, এত এত জিনিসগুলা? এই ডিটেলস গুলো আপনার হচ্ছে কি এগুলো থেকে আমাদেরকে ধারণা নিতে হবে। ধারণা কি নিতে হবে যে এগুলো হচ্ছে কি আপনার কর্মক্ষেত্রে কি হ্যাজার্ড গুলো, এটা অনেক বড় একটা লিস্ট কিন্তু আপনি এখান থেকে পাই। এটা কিন্তু আপনার জন্য একটা ভালো রেফারেন্স হইতে পারে যে কর্মক্ষেত্রে কি হ্যাজার্ড গুলা সচরাচর মানুষের সম্মুখীন হয়। সো আপনি এই হ্যাজার্ড গুলো নোট ডাউন করে আস্তে আস্তে এগুলোর হচ্ছে কি সমাধান খুঁজে বের করে আপনি এটাতে এক্সপার্ট নলেজ নিতে পারেন আর কি। এগুলো যদি আপনার প্রত্যেকটা জিনিস মুখস্থ রাখতে হবে বিষয়টা এমন না, আপনাকে প্রত্যেকটা বিষয় নিয়ে ধারণা নিতে হবে। এমন যেন না হয় যে হঠাৎ করে আপনার সামনে কোনো কিছু একটা আসছে,
আপনি অফ গার্ড ধরা পড়ছেন, এরকম যেন না হয় আর কি। তো সেজন্য আর কি আপনাকে সবগুলো হ্যাজার্ডের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। একটা জিনিস দেখেন, আপনি যখন হ্যাজার্ডটা চিনে ফেলবেন তখন বাকি কমন সেন্স ব্যবহার করে কিন্তু আপনি 50% সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। জি 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 বাকি যে 50% সেটার জন্য আপনার হয়তো বা লাস্ট 20% এর জন্য আপনার এক্সপার্ট নলেজের প্রয়োজন হবে। সো যেমনটা হচ্ছে কি আয়ুষ বলতেছে যে আয়ুষ কিন্তু আমাদেরকে এক্সপেক্ট করতেছে না যে আমরা সব বিষয়ে এক্সপার্ট হব, কারণ আমি চাইলেই সব বিষয়ে এক্সপার্ট হইতে পারবো না। আমি সেফটির বিষয়ে এক্সপার্ট হইতে পারি, কিন্তু আমি সিভিল ডিপার্টমেন্টে এক্সপার্ট হইতে পারবো না, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এক্সপার্ট হইতে পারবো না, আমি রেডিয়েশনে এক্সপার্ট হইতে পারবো না। কিন্তু আমাদেরকে মিনিমাম যেটা জানতে হবে যে ইন রিলেশন টু হেলথ অ্যান্ড সেফটি আপনার কি করণীয় সেটা আমাকে জানতে হবে। এটার জন্য যদি আমার কোনো কম্পিটেন্ট অ্যাডভাইসের প্রয়োজন হয়, আমার সেই ইনফরমেশন নিতে হবে। জি জি বুঝতে পারছি। ওকে, তো আমরা বাকিরা কি হ্যাজার্ড গুলো মোটামুটি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আমি ইনফরমেশন জি স্যার। একটা জিনিস হচ্ছে গিয়ে চেষ্টা করছি যাতে করে ইনফরমেশন গুলো এমন ভাবে দেওয়ার যাতে করে আপনারা মনে রাখতে পারেন। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু খুব কম পড়ে গেছি, কারণ ওয়ার্ড বাই ওয়ার্ড তো আপনারাও পড়তে পারবেন। আমি আপনাদেরকে স্পেসিফিক কিছু ইনফরমেশন যেখানে যেটা প্রয়োজন, মডিউলের বাইরেও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, যেটা যখন যেটা প্রয়োজন হবে আর কি। সো এর পরবর্তীতেও যদি আপনাদের এমন কাজ করতে গিয়ে বা যে কোনো সময় পড়াশোনা করতে গিয়ে যদি আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা চাইলে আমাকে অথবা এমসিটিএল কে রিচ করতে পারেন। আমি না থাকলে এখানে অন্য যে কেউ থাকলেও আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। ওকে, থ্যাংক বুঝতে পারছেন? জি জি ওকে, সো এমসিটিএল কে পর ভাবার দরকার নাই। আপনারা যেহেতু আমাদেরই ফ্যামিলি মেম্বার্স, আপনার সমস্যা অবশ্যই আপনি আমাদের কাছ থেকে সমাধান নেবেন। যে কোনো সমস্যা, আপনার প্রফেশনাল কোনো সমস্যা, আপনার হচ্ছে কি এডুকেশনাল কোনো সমস্যা, আপনি যে কোনো গাইডেন্স অথবা সাপোর্টের জন্য আপনার যদি মনে হয় যে আপনার কোনো স্ট্যান্ডার্ড প্রয়োজন, আপনি সোর্স করতে পারতেছেন না, আপনি চাইলে এমসিটিএল থেকে সেটা সোর্স করতে পারবেন। এমসিটিএল এ যেই থাকবে আপনার প্রতি ততটুকু দায়িত্ব সে পালন করবে আর কি। স্যার তাহলে আমরা কি মানে লাইফ টাইম মেম্বারশিপ পেয়ে গেলাম স্যার? কাইন্ড অফ ফ্যামিলি মেম্বার তো লাইফ টাইমের জন্যই হয়, নাকি অর্ধেক জীবনের জন্য হয়? জি স্যার, ধন্যবাদ স্যার। জি শিওর। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে next class। জি স্যার, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।